ওকে, সো আমাদের আজকের লেকচার নাম হচ্ছে বোলজানো ভায়াস্ট্রেস থিওরেম। ঠিক আছে। তো ওনার নাম তুমি রিয়েল অ্যানালাইসিস অনেকবার শুনবা। বোলজানো ভায়াস্ট্রেস দুইজনই আর কি। তো এই ওয়ার্ডটা হচ্ছে জার্মান। তো এটা উচ্চারণ করতে আমরা অনেক সময় ভুল করি। তো আমিও জানি না আমারটা রাইট কিনা। ঠিক আছে, আই থিঙ্ক রাইট আর কি। ঠিক আছে। তো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না ফ্রেডরিক বোলার? আমাদের ইন্টারমিডিয়েটে ছিল আর কি। উনি হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রির ইউরিয়া থেকে। জি স্যার। সো তো ডাব্লিউটা হচ্ছে ভি এর মতো উচ্চারিত হয় আর কি জার্মানিতে। সো এটাকে আমরা বলি ভায়াস্ট্রেস। ওকে। তো ভায়াস্ট্রেস ফাংশন নামে একটা ফাংশন আছে রিয়েল অ্যানালাইসিসে, যেটা হচ্ছে কোথাওই মানে সব জায়গায় কন্টিনিউয়াস বাট কোথাও ডিফারেন্সিয়েবল না। ঠিক আছে, এরকম একটা আমরা যখন ওই লেকচারে যাব তখন দেখতে পারবো। আচ্ছা। তো বোলজানো ভায়াস্ট্রেস হচ্ছে দুইজন আলাদা ম্যাথমেটিশিয়ান। তো তারা সাবসিকোয়েন্সেস, বাউন্ডেড সিকোয়েন্সেস এগুলো নিয়ে কাজ করেছেন। তো আজকে একটা থিওরেম পড়বো, বড় থিওরেম আর কি, বোলজানো ভায়াস্ট্রেস থিওরেম আর কি। যেমন লাস্ট ক্লাসের আমাদের বড় থিওরেমটা ছিল মনোটোন কনভার্জেন্স থিওরেম, আজকে হচ্ছে বোলজানো ভায়াস্ট্রেস, এবং নেক্সট ক্লাসে থাকবে কশি ক্রাইটেরিয়ন। তো তিনটা খুবই বাঘা বাঘা টপিক রিয়েল অ্যানালাইসিস। তো সেটা ঢোকার আগে আমাদের প্রথমে জেনে নিতে হবে যে সাবসিকোয়েন্স মানেটা আসলে কি। ওকে, একটা সিকোয়েন্সের মধ্যে আরেকটা সিকোয়েন্স, সেটাকে আমরা বলি সাবসিকোয়েন্স। ওকে। আচ্ছা, একটা সিকোয়েন্সে কি হয়? একটা সিকোয়েন্সে কিছু টার্ম থাকে। ঠিক আছে, আমি যদি একটু লিখি যে ধরো একটা সিকোয়েন্স কি হইতে পারে। তো এই ডেফিনেশনটা আমরা একটু পরে দেখি। তো তার আগে আমি একটা সিকোয়েন্স লিখি। ধরলাম একটা সিকোয়েন্স হচ্ছে A1, A2, A3, A4, A5, A6, A7 ডট ডট। ওকে। তাহলে এখানে ব্যাপারটা কি, এটা একটা সিকোয়েন্স। তো সিকোয়েন্স মানেটা কি? সিকোয়েন্স মানে হচ্ছে যে একটা ফাংশন যেটা ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যাবে, এরকম যে কোনো ফাংশনকে আমরা সিকোয়েন্স বলে থাকি, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার। এখন এইটা থেকে তুমি একটা সাবসিকোয়েন্স বানাবা। সাবসিকোয়েন্সটা কিভাবে বানায়? এখানে কিছু টার্ম নিবা, স্কিপ করতে পারো। ঠিক আছে, যেমন ধরো তুমি প্রথম টার্ম হিসেবে রাখতে পারো সে A2 কে, সেকেন্ড টার্ম হিসেবে A3 কে রাখতেও পারো, নাও রাখতে পারো, A3 কে রাখলাম। তারপরে 3 নাম্বার টার্ম হিসেবে নিলাম আমি A5। দেন 4 নাম্বার টার্ম হিসেবে নিলাম আমি A10। 5 নাম্বার টার্ম হিসেবে দিলাম A12। 6 নাম্বারে নিলাম A21। ওকে। তো এই যে সিকোয়েন্স গুলো নিলাম, তাহলে এটা একটা নতুন সিকোয়েন্স তৈরি হলো। তো এটাকে বলা হচ্ছে সাবসিকোয়েন্স। ঠিক আছে, এটাকে আমরা ডিনোট করি AN দিয়ে, আর এটাকে ডিনোট করতেছি ANK দিয়ে। ঠিক আছে। এখন বুঝতে হবে যে দুইটা জিনিস আসলে কি। ঠিক আছে। এখন এই যে প্রথম যে টার্মটা, এই প্রথম টার্মটাকে বলা হচ্ছে AN1। পরের টার্মটাকে বলা হচ্ছে AN2। পরের টার্মটাকে বলা হচ্ছে AN3। পরেরটা হচ্ছে AN4। পরেরটা AN5। পরেরটা হচ্ছে AN6। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো, এই যে সেকেন্ড যে সিকোয়েন্সটা আমি বলতেছি সেখানে আসলে ভেরি করতেছে কি, ভেরিয়েবলটা কি, এন নাকি কে, কোনটা? স্যার কে। কে, কে ভেরি করতেছে? কে, কে ভেরি করতেছে? আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি যে সিকোয়েন্সের টার্মগুলো নিচ্ছ, এখন তাহলে তুমি আমাকে একটা জিনিস বুঝাও, সেটা হচ্ছে যে এই যে N1, এই N1 মানে কি আসলে 2 না? আবার N2 মানে হচ্ছে 3, N3 মানে হচ্ছে 5, N4 মানে হচ্ছে 10। মানে N1, N2, N3 একটা ইন্টিজার। ওকে। N5 হচ্ছে 12, N6 হচ্ছে 21। ঠিক আছে। তার মানে তোমার সাবসিকোয়েন্স বানানোর জন্য তোমার হচ্ছে এন কে গুলো চুজ করতে হবে। ঠিক আছে। এন কে গুলো এক একটা ইন্টিজার নাম্বার। ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এন কে গুলো হচ্ছে এক একটা ইন্টিজার নাম্বার। এগুলো আসলে সাবস্ক্রিপ্ট, মানে কারণ সাবস্ক্রিপ্ট আমি 1 2 3 সিরিয়ালে নিব না, আমি হচ্ছে বাদ দিয়ে বাদ দিয়ে নিব। ঠিক আছে, তো বাদ দিয়ে বাদ দিয়ে নেওয়ার জন্য এই এন কে গুলো ডিন করতেছে কোনটার পর কোনটা নিব আর কি। প্রথমে 2 নিছি, পরে 3, তারপর 5 নাম্বার, এরপর 10 নাম্বার। তার মানে প্রথম সিকোয়েন্সের 5 নাম্বার টার্ম, সেকেন্ড সিকোয়েন্সের 3 নাম্বার টার্ম। প্রথম সিকোয়েন্সে 10 নাম্বার টার্ম, সেকেন্ড সিকোয়েন্সের 4 নাম্বার টার্ম। প্রথমটার 12 নাম্বার টার্ম, সেকেন্ডটার 5 নাম্বার। প্রথমটার 21 নাম্বার হচ্ছে, সেকেন্ডটা 6 নাম্বার। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে যে এই যে N1 আর N2, তারপর N3, এই N1 N2 N3 মানগুলো কি বাড়তেছে না? কখনো কি কমতেছে? N1 2, N3 কি তার চেয়ে বড়?
N4 তার থেকে বড়, N5 তার থেকে বড়, তাহলে N6 তার থেকে বড়। এটা কি উল্টা দিকে কি যাচ্ছে, কোনোভাবে সুযোগ আছে? না। উল্টা দিকে যাওয়ার সুযোগ নেই, কারণ N6 এর ভ্যালু যদি ধরো 1 হইতো, তার মানে কি সিকোয়েন্সটা আবার রিভার্স ব্যাক করতেছে, তাহলে সেটা তো হওয়া পসিবল না। কারণ আমরা বাদ দিয়ে নেওয়ার সময় তো সিকোয়েন্সের অর্ডার চেঞ্জ করতে পারি না। সো তুমি যদি এরকম করে নাও যে প্রথমে নিলা N2, এরপর নিলা N5, এরপর নিলা মানে এইট, মানে 2, দেন 5, দেন নিবা ধরো 12 নাম্বারটা, দেন নিলা বা ধরো 3 নাম্বারটা, এটা এত পসিবল না, কারণ তাহলে তো সিকোয়েন্স টার্মগুলো সফল হয়, টার্ম সফল করা যাবে না। তুমি বাদ দিয়ে নিতে পারো, বাট সিরিয়ালটা ঠিক রাখতে হয়। এখন সিরিয়াল ঠিক রাখতে গেলে তোমার এই যে যে N1 N2 এগুলো একটার চেয়ে আরেকটা বড় হইতে হবে, যত বাড়বে, কে যত বাড়বে তত বড় হবে। ঠিক আছে, তার মানে এই যে ব্যাপারটা এইখানেই বোঝানো হয়েছে, বোঝানোর চেষ্টা করছে। তাহলে দেখো আমি একটু ডেফিনেশনে আসি এখন শুরুতে, এটা একটু জুম আউট করে দিই। আচ্ছা, এখন দেখো কি বলছে, এন একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, ওকে। দেন প্রথমে তোমাকে ইন্ডেক্স চুজ করতে হবে, N1 N2 N3 N4 N5। N1 1 হইতে পারে, বা যে কোনো জায়গায় শুরু, যেটাই শুরু হোক, একটার চেয়ে আরেকটা স্ট্রিক্টলি বড়, এরকম কিছু সাবস্ক্রিপ্ট চুজ করতে হবে। দেন ওই সাবস্ক্রিপ্ট গুলো নিয়ে যে সিকোয়েন্সটা হবে, তার মানে তুমি প্রথমে নিলা N1 তম টার্ম, পরে নিলা N2 তম টার্ম, তারপরে N3 তম, তারপর N4 তম, তারপর N5 তম। তাহলে N5 তম বলতে ধরো N5 এর মান 100, তাহলে A 100 পায়। N4 এর মান ধরো 63, তাহলে A 63 তম টার্ম হচ্ছে তোমার 4 নম্বরে আসছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, মানে স্কিপ করার একটা মানে ম্যাথমেটিক্যাল ওয়ে আর কি। ঠিক আছে, তাহলে এই যে এন কে যে এটা হইলো, যেখানে ভেরিয়েবলটা কিন্তু কে, তাহলে সেটাকে বলা হচ্ছে সাবসিকোয়েন্স। তাহলে সাবসিকোয়েন্স কি বুঝতে পারছো? এইটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ আজকে মেইন কাজ হচ্ছে সাবসিকোয়েন্স নিয়ে। জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে এখনই করো, নাহলে কিন্তু পরের কোনো থিওরি বুঝতে পারবো না। ওকে, তার মানে সাবসিকোয়েন্স হচ্ছে যে টার্ম গুলো বাদ দিয়ে নিব, বাট একটা সিরিয়ালে নিব। মানে টার্ম আবার কিন্তু আগে পিছে করা যাবে না, তাহলে হবে না। আবার কোনো টার্ম রিপিটও করা যাবে না, কারণ আমার কিন্তু স্ট্রিক্টলি বড়। তার মানে আমি N1 সাবস্ক্রিপ্টটা দুইবার নিতে পারবো না। তার মানে যদি আমি ধরো এরকম একটা সিকোয়েন্স চিন্তা করি, এটা পসিবল না। ঠিক আছে, এটা আমি ধরো রেড মার্ক দিয়ে কেটে দিই আর কি। এটা এরকম পসিবল না। এরকম যদি আমি নিই ধরো A2, দেন নিলাম A5, দেন নিলাম A5, দেন A5, দেন A6, এরকমও পসিবল না। ঠিক আছে, মানে আমি একটা টার্ম কয়েকবার রিপিট করবো, সেটাও পসিবল না। ঠিক আছে, মানে সোজা কথা সিকোয়েন্সের সাবসেট কাইন্ড অফ নিতে হবে। সিকোয়েন্সের সাবসেট নিলে তো যেহেতু আগেরটাতে রিপিট নাই, পরেরটা তো রিপিট করতে পারবো না। ঠিক আছে, আর তোমার ওই সিরিয়ালটা ঠিক রাখতে হবে, সাফল করা যাবে না। তো এটাই তো, এইভাবে সিকোয়েন্স চুজ করে আর কি। ঠিক আছে। স্যার এখানে যে A2 A3, স্যার এখানে A2 A3 A5, এগুলো কি স্যার সমস্যা ছিল না স্যার? ওই যে ANK যেটা স্যার, হুম, টেনকেটা কি করতে হয়েছে একবার বলো তো আমাকে, বুঝিনি। মানে স্যার যে এখানে একটু আগে যে পাশে দিয়ে যে কেটে দিলেন, ওই যে ওটা পসিবল না, যে A2 A5 হ্যাঁ, পসিবল না, কিন্তু স্যার এর পাশেই স্যার যেটা এই যে A2 A3 যে সবুজ রঙের গোল্লা করে দেওয়া, স্যার স্যার এগুলা স্যার হ্যাঁ, পসিবল হচ্ছে কি হবে স্যার? কারণ একটা থেকে আরেকটা বাড়তেছে। N1 এর চেয়ে N2 একটু বড় না, N3 আরেকটু বড়, N4, ইন্ডেক্স গুলো তো বাড়তেছে, মানে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এই যে এখন যে টিক দিলাম, এটা স্যাটিসফাই, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তাহলে দেখো N1 এর চেয়ে N2টা বড়, N3 আরেকটু বড়, N4 আরেকটু বড়। ঠিক আছে, তো এরকম যদি তুমি একটা হচ্ছে একটা বড় ইন্টিজার নাও, তাহলে সমস্যা নেই, তাহলে রিপিটেশনও তো হবে না, আর মানে একটা টার্ম দুইবার আসার সুযোগ নেই। ঠিক আছে, So, এটাই আর কি। বা যেহেতু একটা হচ্ছে একটা বাড়তেছে, তাহলে সিকোয়েন্সটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাওয়ার সুযোগ নেই, মানে তুমি স্কিপ করে নিচ্ছ। তাহলে তুমি যদি একবার ধরো A4 যদি এনে যাও, তারপরে তোমাকে এর পরের জায়গা থেকে নিয়ে আসতে হবে, তুমি আগের জায়গায় ব্যাক করতে পারবে না, তাহলে কিন্তু সাবসিকোয়েন্স হবে না। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? স্যার এটার হুম। পার্থক্য বুঝতেছি না স্যার, এই যে নিচে যে লেখা AN1 AN2 আর উপরে স্যার A2 A3, মানে এই ম্যাপিংটা বুঝতেছি না স্যার, মানে এটা। আচ্ছা, ম্যাপিংটা হচ্ছে N1 এর ভ্যালুটাই হচ্ছে A2, মানে N1 N2 তো এক একটা ইন্টিজার। ঠিক আছে, এখন এই ইন্টিজারের ভ্যালু কত তার উপর ডিপেন্ড করবে যে সিকোয়েন্সটা কত হবে। N1 এর ভ্যালু আমি নিছি 2, N2 এর ভ্যালু নিছি 3, N3 ভ্যালু নিছি 5, N4 এর ভ্যালু নিছি 10, এইভাবে। এই ভ্যালুগুলো তাহলে কি একটা স্যার র্যান্ডমলি নেওয়া স্যার ভ্যালুগুলো? হ্যাঁ, র্যান্ডমলি যত ভাবে নিবা তত রকম সিকোয়েন্স তৈরি, সাব সিকোয়েন্স তৈরি হবে। ঠিক আছে মানে স্যার। ভ্যালু তুমি যেভাবে চুজ করবে, মানে যতভাবে চুজ করবে ঠিক ততগুলো সাব সিকোয়েন্স আছে। এখন সাব সিকোয়েন্সের সংখ্যা ইনফাইনাইট। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে তৈরি করি, তাহলে মানে ভালো বোঝা যাবে। আচ্ছা, একটা সিকোয়েন্স আমি নেই, ধরো
এ এন একটা সিকোয়েন্স, একটা নিউমেরিক্যাল সিকোয়েন্সই নেই, ধরো সিকোয়েন্স হচ্ছে এরকম যে 5 2 6 8 1 9 7 2 3 5 ডট ডট। ওকে, তাহলে মানে ব্যাপারটা কি, এই টার্মগুলোকে লেবেল করতে পারি। প্রথমটা হচ্ছে A1, পরেরটা A2, পরেরটা A3, পরেরটা A4, পরেরটা A5, A6, A7, A8, A9। 10টা টার্ম লিখছি, পরেগুলো লিখি না। এখন তোমাকে একটা সাবসিকোয়েন্স তৈরি করতে হবে, তো সাবসিকোয়েন্স জন্য ইন্ডেক্স লাগবে। তো ইন্ডেক্সে তুমি বলো N1 এর মান কত নিবা, N2 কত নিবা, N3 কত নিবা, এগুলো বলতে থাকো। আচ্ছা, N1 এর মান কত নেওয়া যায়, একজন বলো দেখি। N1 এর মান 5। আরেকটু এত দূরে না যায়, ধরো 3 নিলাম। N2 এর মান 5 নিলাম। N3 মান 6 নিলাম। N4 নিলাম সাপোজ 8, এটা মনে করে নিলাম যে 9। N6 আর নিলাম না, ধরো 5টা লিখবো। তাহলে সিকোয়েন্সটা কেমন হবে? তাহলে এন কে সিকোয়েন্সটা হবে, তাহলে প্রথম টার্মে আসবে N1 ইন্ডেক্স 3, তাহলে ইন্ডেক্স 3 তম টার্মটা শুরুতে চলে আসবে। তারপরে N2 হচ্ছে 5, তাহলে 5 নাম্বার ইন্ডেক্সের যেটা 1 সেটা চলে আসবে। তারপর N3 হচ্ছে 6, তাহলে আমার 6 নাম্বারটা চলে আসবে। তারপর 8 নাম্বারটা চলে আসবে। তারপর 9 নাম্বারটা চলে আসবে। মানে আসলে তাহলে এই সিকোয়েন্স গুলা কেমন, এই সিকোয়েন্স গুলো হচ্ছে AN1, AN2, AN3, AN4, AN5। এখন আমাকে বলো AN1 মানে কি, N1 এর ভ্যালু কত? 3। 3, তাহলে A3। দেখো তো এই যে A3 আর এই যে 6, এই যে A3 তিনটা মিলছে। জি স্যার। এই যে, আচ্ছা সরি, এটা না, লেজার দিয়ে দেখা, এই যে এই জিনিসটা, এই যে AN1 মানে A3 6। আচ্ছা, তো এই জন্য এইভাবে আসলে আসে। তার মানে তুমি এইটা যেভাবে চুজ করো, এখন এইটা চুজ করার নিয়মটা হচ্ছে যে তুমি যেহেতু একবার 3 চুজ করে ফেলছো, তাহলে তোমার 3-এর চেয়ে বড় আনতে হবে 5। 5 চুজ করছো, তাহলে তার চেয়ে বড় আনতে হবে 6। সমানও রাখা যাবে না, অ্যাটলিস্ট একটু বড় করতে হবে। ঠিক আছে, তো এইভাবে ইন্ডেক্স গুলো চুজ করতে হয় আর কি। এই ইন্ডেক্স চুজিং এর উপরই, ইন্ডেক্স চুজিং যদি ভিন্ন রকম করে, একটা ভিন্ন রকম সাবসিকোয়েন্স তৈরি হবে। তাহলে এন কেটাই হচ্ছে একটা সাবসিকোয়েন্স। ওকে, ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? আর জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ক্লিয়ার হওয়াটা দরকার। তো এটা হচ্ছে টেক্সট বুক ডেফিনেশন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবোটের বই ডেফিনেশন। বাট আমি আরেকভাবে এখানে দেখাবো, আরেকভাবে চিন্তা করি আমি। ঠিক আছে, সেটা আরেকটু মজার আর কি। মনে করো তোমার এন একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে, এন একটা মনে করো সিকোয়েন্স আছে, অরিজিনাল সিকোয়েন্স। ঠিক আছে, এখন তুমি যেটা চিন্তা করবে, একটা ফাংশন নিবা, একটা ফাংশন যেটা ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার। এখন দেখো, ন্যাচারাল নাম্বার থেকে যে কোনো সেটে গেলে সেটা একটা মানে সিকোয়েন্স হয়। তাহলে দেখো, এই এফ নিজে একটা সিকোয়েন্স না, যেহেতু ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, বলতে পারি। জি স্যার। তাহলে এফ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার একটা ফাংশন, এবং সেটা হবে মানে সেটা একটা সিকোয়েন্স আর কি, সে নিজে একটা সিকোয়েন্স আর কি। এবং সে স্ট্রিক্টলি স্যার ন্যাচারাল, মনোটোন। স্যার ন্যাচারাল নাম্বার সিকোয়েন্স এটিকে ধরে নেওয়া হয়েছে স্যার। সিকোয়েন্সের ডেফিনেশন কি ছিল, একটু বলো তো, রিকল করো তো কেউ। সিকোয়েন্স ইজ এ ফাংশন ফ্রম ন্যাচারাল নাম্বার টু এনি সেট। যদি রিয়েল নাম্বারে যায় তাহলে এটা রিয়েল সিকোয়েন্স, যদি ন্যাচারাল নাম্বারে যায় তাহলে এটা জাস্ট সিকোয়েন্স। কমপ্লেক্স নাম্বারও যেতে পারে, তাহলে কমপ্লেক্স সিকোয়েন্স। যে কোনো ম্যাট্রিক্স স্পেসে যেতে পারে, তাহলে এটা ম্যাট্রিক্স স্পেসের সিকোয়েন্স। ঠিক আছে, সো কোডোমেইনটা কি হবে, সেটা কোনো ডোমেইনটা ন্যাচারাল নাম্বার হতে হবে। ঠিক আছে, এবং সেটা স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স হতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি, তারপরে তুমি যে কাজটা, আচ্ছা ধরো আমি বুঝাই। ধরো তোমার একটা সিকোয়েন্স আছে এন, এন সিকোয়েন্সটা ধরো কি A1, A2, A3, A4, A5, A6, A7, A8, A9 ডট ডট। এখন তোমার সিকোয়েন্সে যেভাবে চুজ করবে, স্কিপ করে করে চুজ করবে, তাই না? স্কিপ করে চুজ করার উপায়টা কি? তো তোমার একটা ফাংশন লাগবে স্কিপ করার জন্য। তো স্কিপ করার ফাংশনটা কিরকম?
তো স্কিপ করার ফাংশনটা হচ্ছে ফাংশনটা যেহেতু ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে, আবার বলছি স্ট্রিক্টলি মনোটোনিক্যাল ইনক্রিজিং, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে যে f(1) হইতে হবে কিছু একটা, f(2)টা তার চেয়ে একটু বড় হইতে হবে, f(3)টা তার চেয়ে একটু বড় হইতে হবে, f(4)টা তার চেয়ে বড় হইতে হবে। এখন ধরো f(1) নিলাম সাপোজ আমি 3, তাহলে f(2) নিতে হবে সাপোজ তার চেয়ে একটু বড়, ধরো 5 নিলাম, f(3) তার চেয়ে একটু বড়, ধরো 6 নিলাম, f(4) ধরো আমি 9 নিলাম। তো এইভাবে যাবে আর কি। এখন তোমার সাবসিকোয়েন্সটা হবে এ এফ অফ কে। ঠিক আছে, তাহলে এ এফ অফ কেটা কেমন হবে? তাহলে দেখো, তো এখন কে এর ভ্যালুটা 1 থেকে ইনফিনিটি। ঠিক আছে, এখন কে এর ভ্যালু তুমি 1 নাও, তাহলে কে এর ভ্যালু যদি 1 নাও তাহলে f(1) কত? 3। তাহলে তোমাকে নিতে হবে a(3). বুঝতে পারছো? জি স্যার। এখন তুমি কে এর ভ্যালু 2 নাও, তাহলে নিতে হবে, তাহলে এফ অফ টু মানে হচ্ছে 5, তাহলে এ নিতে ফাইভ হবে a5। এ ফাইভ তো এইভাবে আসলে আগাবে আর কি। ঠিক আছে, এরপরে নিতে হবে a6। তো এইভাবে যাবে আর কি। তাহলে এটাই একটা সাবসিকুয়েন্স। তাহলে এটা হচ্ছে একদম আরো পারফেক্ট একটা ডেফিনেশন। ঠিক আছে, সো তুমি যদি সিকোয়েন্সের ভিতরে সাবস্ক্রিপ্টিভ হিসেবে আরেকটা মনোটোনিক্যাল ইনক্রিজিং সিকোয়েন্স ইউজ করো, তাহলে এটার সাবসিকোয়েন্স হবে। ঠিক আছে, মানে মনোটোন ইন সিকোয়েন্সের ভাষায় আর কি। এবং মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্সটা কি? অবশ্যই যেহেতু বাড়তেছে, এটা একটা ইনজেক্টিভ ফাংশন হবে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে যে কোনো ইনক্রিজিং ইনজেক্টিভ ফাংশনই হিসেবেই নেওয়া যাবে আর কি, যে কোনো এফ কে নেওয়া যাবে, এবং সেই এফটা মানে ইন্ডেক্সে অ্যাপ্লাই করে দিতে হবে। তো ইন্ডেক্সে অ্যাপ্লাই করে দিলে ইন্ডেক্সগুলো সফল হয়ে যাবে আর কি। এবং সফলটা হবে বিশেষ পদ্ধতিতে, এটাকে বলে স্কিপিং। ঠিক আছে, তো ইন্ডেক্সগুলো স্কিপ করবে, এবং এমনভাবে স্কিপ করবে সে বাদ দিয়ে বাদ দিয়ে যাবে, সে কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে না, যেহেতু মনোটোনিক্যাল ইনক্রিজিং। এবং সে যেহেতু মানে স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি কথাটা ইম্পর্টেন্ট। তো যেহেতু স্ট্রিক্টলি, তাহলে কোনো টার্ম রিপিট হওয়ার সুযোগ নেই, কারণ যদি আমার স্ট্রিক্টলি না হইতো তাহলে কিন্তু এমন হইতো যে এটা 5 হইতে পারতো, বাট এখন কিন্তু সুযোগ নেই, কারণ এটা 5 হয়ে গেলে আবার দুইবার রিপিট হয়ে যেত একটা টার্ম, একটা টার্ম রিপিট করতে চাচ্ছি না আমরা, রিপিট করলেও এটা আবার সাবসিকুয়েন্স হবে না। সেকেন্ড ডেফিনেশনটা কি বুঝতে পারছো? রিপিট হলে গিয়ে তাহলে ওই সাবসিকুয়েন্সটা হবে না, এটা ভায়োলেট করবে। রিপিট রিপিট হলে তো একটা টার্ম তো তুমি রিপিট করতে, হ্যাঁ সিকোয়েন্সে যদি ধরো এমন যদি হয় যে a4 আর a5 সেম, তো তখন তুমি নিতে পারো। মানে আমি জাস্ট প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা চিন্তা করে নিচ্ছি, এখন তারপরে যদি রিপিট হয়ে যায় সেটা আমার কিছু করার নেই। বাট আমি একটা টার্মকে দুইবার চুজ করতে পারবো না, একটা টার্মকে একবারই চুজ করতে পারবো। স্যার এখানে তাহলে অর্ডারটা আমরা দেখতেছি, মানে নাম্বার কি থাকতেছে A4 A5 সেটা দেখতেছি না, তাই তো? হ্যাঁ, নাম্বারটা ওইখানে কি ভ্যালুটা আমরা দেখতেছি, জাস্ট হ্যাঁ আমরা সেটাই। ইন্ডেক্স গুলো চুজ করতেছি। হ্যাঁ, তো ওইটা সেম হতেই পারে, ওইটা হইতেই পারে। এমন ধরো, এমন যদি হয় যে এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্সের সাবসিকোয়েন্স কি হবে? সেই কনস্ট্যান্ট নিজেই, ধরো একটা সিকোয়েন্স না কনস্ট্যান্ট সিকোয়েন্স, ধরো এন হচ্ছে ধরো অলওয়েজ 5, কনস্ট্যান্ট সিকোয়েন্স তুমি এন কে তুমি যাই যেইভাবে ইন্ডেক্স চুজ করো না কেন, এটা তো 5 5 5ই হবে, তাই না? আর তো অন্য কিছু অসুযোগ, কারণ তুমি ধরো প্রথমে তুমি 2 নাম্বার 5 টানলে, এরপর তুমি 10 নাম্বার 5 টানলে, এরপর তুমি 15 নাম্বার 5 টানলে, কিন্তু সবই তো 5। ভ্যালু কত সেটা সেটা দেখতে আমি একদম একদম ইন্টারেস্টেড না। ঠিক আছে, এখন এই যে এ এফ কে, এই যে এফ কেটাকে সংক্ষেপে এন কে লেখা হচ্ছে, কারণ এন কে একটা ফাংশন। তাহলে সোজা কথা, আগের যে ডেফিনেশনটা, সেখানে এই যে এন কে ইজ এ ফাংশন ফ্রম ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, সে নিজে একটা, এইটা এন কে দেওয়ার একটা কারণ আছে, কারণ আমরা সিকোয়েন্সকে কেমনে লিখি, এ কে এভাবে লিখি না, বা এ এন লিখি না, যেহেতু এন কে নিজেও একটা সিকোয়েন্স, সো দ্যাটস ওয়াই সিকোয়েন্সের মধ্যে আরেকটা সিকোয়েন্স চলতেছে। ঠিক আছে, মানে কম্পোজিশন টাইপ, কম্পোজিশন অফ সিকোয়েন্স। তবে ভেতরের সিকোয়েন্সটা একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হইতে হবে, তা না হলে আবার সাবসিকোয়েন্স হবে না। তাহলে আমরা সিকোয়েন্সের আরেকভাবে বলতে পারি, অনেকভাবে বলা যায়। ধরো তোমার একটা সিকোয়েন্স আছে এ এন, যেটা হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্স, তারপর ধরো এন কে, যেটা একটা স্ট্রিক্টলি মনোটোন সিকোয়েন্স, তাহলে আমার কম্পোজিশন, তাহলে এ এন কম্পোজিশন এন কে, মানে এটাকে আমরা লিখতে পারি এ এন কে, এটা হচ্ছে কম্পোজিশন সিম্বল। ওকে, ফাংশন কম্পোজিশন। তাহলে এই এ এন কেটাই হচ্ছে আমার সাবসিকোয়েন্স। মানে কম্পোজিশন, প্রথমে ওই যে কম্পোজিশন অফ কম্পোজিশন, ফাংশন, ওই যে এফ ও জি যেমন লেখে ওরকম আর কি। হ্যাঁ এফওজি। তাহলে প্রথমে আমার কেটা ঢুকতেছে, এন কের মাধ্যমে একটা ইন্ডেক্স ইন্ডেক্স বেরোচ্ছে, সেই ইন্ডেক্সটা আবার এন এ ঢুকতেছে, তারপর এ এন সে একটা আউটপুট দিচ্ছে, এটা হচ্ছে ফাইনাল আউটপুট, মানে ফাংশন কম্পোজিশন দিয়ে আমি বলতে পারি।
তাহলে আমি সিকোয়েন্সের ডেফিনেশন তোমাকে তিন ভাবে দেখাইলাম, ঠিক আছে? তো যেটা ভালো লাগে, তবে প্রুফ করার ক্ষেত্রে আমি যেহেতু তোমাদেরকে অ্যাবটের বই পড়াচ্ছি, কাইন্ড অফ সরাসরি কোনো বই ফলো করতেছি না, তারপরে অ্যাবটের বই জিনিসপত্র কাভার করার চেষ্টা করতেছি। তো তাহলে আমি প্রুফগুলো করার সময় অ্যাবটের ডেফিনেশনটা ইউজ করব, যেটা এই যে প্রথম যেটা দেখাইলাম, ঠিক আছে? আর বাকিগুলো বোঝার জন্য আর কি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে বোঝার জন্য আর কি। আচ্ছা, এখন সাবসিকোয়েন্সে কিছু এক্সাম্পল নেওয়া যাক, ঠিক আছে? আমরা এক্সাম্পলের জন্য অ্যাবটের বইতে চলে যাই। এই যে অ্যাবটের বই যদি খোলো, সাবসিকোয়েন্সেস, এই যে এই ডেফিনেশনটা নিয়ে আসছি। যেমন এই যে প্রথম ইয়াটা একটু দেখো, এন একটা এখানে সিকোয়েন্স দেওয়া আছে, ঠিক আছে? এখন এখানে কি করছি দেখো তো, প্রথমে যে সেকেন্ডটাকে টেনে নিয়ে আসছি, তারপরে নিয়ে আসছি 4 নাম্বারটাকে, তারপরে নিয়ে আসছি 6 নাম্বারটাকে, এরপরে নিয়ে আসছি 8 নাম্বারটাকে। কোনো সমস্যা আছে? আমি তো না পর স্যার। পর যাচ্ছি, রিপিট করতেছি না এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনে ব্যাক করতেছি না, তো সমস্যা নাই। তো তার মানে এটা একটা সাবসিকোয়েন্স হয়েছে, সমস্যা নেই। এটাতে কোনো প্রবলেম নেই। তাহলে এখানে যদি তুমি ইন্ডেক্স গুলো লিখতে চাও, এন কে গুলো লিখতে চাও, তাহলে এখানে N1 হচ্ছে 2, N2 হচ্ছে 4, N3 হচ্ছে 6, 4 নাম্বার আসবে 8তমটা, N5 আসবে 10। সো এরকম হবে কাইন্ড অফ আর কি, ঠিক আছে? সাবস্ক্রিপ্টিং গুলো আর কি, অড গুলোকে স্কিপ করতেছে। আচ্ছা, সো এরপরে, আচ্ছা সেকেন্ডটা কি সাবসিকোয়েন্স হয়, বা হইলো কিভাবে? স্যার রিপিটেশন নাই, আর স্যার একটার পরে আরেকটা আসতেছে, আচ্ছা, এটা মানে এটা আগে অরিজিনাল সিকোয়েন্সে কততমটা? 1/10? 10তম। 10তম, এটা 100তম, এটা 1000তম। হ্যাঁ, এখানে স্কিপটা বেশি বেশি, তাতেও সমস্যা নেই, স্কিপ করলেই হইলো, সমস্যা নেই। স্কিপ করে ওই সিকোয়েন্স থেকে নিতে হবে, বাইরে থেকে আনা যাবে না। আচ্ছা, সো এইটা সিকোয়েন্স, সাবসিকোয়েন্স না কেন বলো তো? স্যার স্যার গিভেন। অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে স্যার। প্রথমে ওয়ান নিচে বাই 10 নাম্বারটা, এরপর নিচে 5 নাম্বারটা, এরপর 100তমটা, 50তমটা, ব্যাক করতেছে, ব্যাক করাটা হবে না। আচ্ছা, এটাও হবে না, এটা কেন হবে না? স্যার স্যার রিপিট নিছে একটা ওয়ান ওয়ান। দুইবার দুইবার নিছে। হ্যাঁ, রিপিট নিছে রিপিট, ওয়ান। হ্যাঁ, এখন যদি ধরো সিকোয়েন্সে দুইবার থাকতো তাহলে সমস্যা হইতো। তাহলে আমি না প্রথমটা স্যার। নিছি, সেকেন্ডটা না নিছি, স্যার, তখন কোনো সমস্যা না, বাট গিভেন সিকোয়েন্সে তো ওয়ান দুইবার নাই, তো তার মানে এটাও হবে না। তো এই দুইটা ঠিক আছে। গিভেন ওকে, আই সিকোয়েন্সে থিঙ্ক, ওয়ান থাকা যাবে নাকি? হ্যাঁ। গিভেন সিকোয়েন্সে মানে রিপিট থাকলে সমস্যা নেই, মানে যেটা গিভেন হ্যাঁ, সিকোয়েন্স গিভেন থাকে। সিকোয়েন্সে রিপিট থাকলে তুমি যদি ওই রিপিটটা নাও, তার মানে কি মিন করতেছে যে তুমি ধরো সিকোয়েন্সটা এরকম আর কি, ধরো সিকোয়েন্সটা এরকম। আচ্ছা, এই এক্সাম্পল গুলো আমি পরে কেটে অ্যাড করে দিব, সমস্যা নেই। আর আপাতত আমি একটা নতুন একটা লিখতেছি, ধরো আমাদের এ এনটা হচ্ছে কাইন্ড অফ এরকম, সে ধরো, আচ্ছা সংখ্যা দিয়ে লিখি, ধরো 5, 6, 7, 2, 7, 8, 8, 9, 10 ... আচ্ছা, তাহলে আমি যখন সাবসিকোয়েন্স বানাবো এ এন কে, তাহলে আমি প্রথমে একটা চুজ করলাম, সাপোজ প্রথমে চুজ করলাম 6, তারপর চুজ করলাম আবার 6, এতে সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। আমি নিছি প্রথমে এইটা নিছি, দেন এইটা নিছি, এতে তো এটাকে রিপিটেশন বলে না। মানে ইন্ডেক্স রিপিটেশন হওয়া যাবে না, নাম্বার দুইটা সেম কিনা আমি নাম্বারের দিকে তাকাবোই না। এরপর নিছি আমি ধরো 7, তারপর ধরো, আচ্ছা 7 নিলাম না, এরপর ধরো নিলাম আমি ধরো আহ এরপর নিলাম ধরো 2, তারপর নিলাম, আচ্ছা তারপর নিলাম ধরো, আচ্ছা কত নেওয়া যায়, এটা ধরো আবার নিলাম 6, ঠিক আছে? এখন কি সাবসিকোয়েন্স হয়েছে বলো তো? স্যার আচ্ছা, ব্যাক। আমি 6 নিছি, জি স্যার হয়েছে, স্যার। মানে নিছি, 6 নিছি, এরপর 2 নিছি, এরপর আমি ব্যাক করতেছি না 6 আবার? জি স্যার। জি স্যার, ব্যাক না, আমি করছি। ব্যাক স্যার করিনি, সামনে তো একটা সিক্স আছে। ও আমি আচ্ছা আচ্ছা। সামনের 6টা নিছি। তো দেখলেই যে তোমাকে দেখতে হবে যে এভরি পসিবল হইতে না আসলে ভায়োলেট করতেছে কিনা। হ্যাঁ, ভায়োলেট করতেছে না, কারণ এই পরের 6টা আমি মানে পেছন থেকে নিইনি, সামনে থেকে নিছি। So, ওই সেন্সে হয়েছে আর কি। তো ব্যাপারটা এরকম। স্যার গিভেন সিকোয়েন্সে স্যার এই যে 10 এর পরে কি আবার এরকম কি থাকতে পারে, 5 4, এটা কি পসিবল স্যার? হ্যাঁ, থাকতে, এখন পরের টুকু তো আমি দেখাই নাই, সো পরের টুকু নিয়ে কিছু তুমি বলতে পারতেছ না। এখন যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে বোঝা যায়, বাট এটা তো কোনো, যেহেতু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেই নাই,
আর এটা তো কোনো প্যাটার্নেও নেই, যেমন এইটা প্যাটার্নটা বোঝা যাচ্ছে 1/n, কিন্তু এটা তো কোনো প্যাটার্নের নাই আসলে। তো তোমার এইটুকুর মধ্যে চিন্তা করলেই হবে, পরের টুকু আর যেহেতু নাই ওটুকু নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে এটাই বুঝাইলাম যে নাম্বার কত সেটা ইম্পর্টেন্ট না, ইন্ডেক্সটা ইম্পর্টেন্ট। ইন্ডেক্সটা ব্যাকওয়ার্ডে যাওয়া যাবে না, ঠিক আছে? ওকে। জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা সুন্দর জিনিস, যদি একটা থিওরাম আর কি, এটা বোর্ডের এই যে বইয়ের এই থিওরামটা আর কি। আচ্ছা, এটা প্রুফ এক্সারসাইজে দেওয়া আর কি। আচ্ছা, আমরা প্রুফ করি, এগুলো ছোট ছোট প্রুফ তো, সহজ আর কি। আচ্ছা, এনি সাবসিকোয়েন্স অফ এ কনভার্জেন্ট সিকোয়েন্স কনভার্জ টু সেম লিমিট, মানে অরিজিনাল সিকোয়েন্সটা যদি কনভার্জ করে, তাহলে তুমি সাবসিকোয়েন্স যেটাই নাও না কেন কনভার্জ করবে, সমস্যা নেই। এবং ওই একই জায়গায় কনভার্জ করবে। এটা তো নর্মালি কমন সেন্স দিয়ে বোঝা যাচ্ছে, তো তোমার পুরাটাই যদি কনভার্জ করে বাদ দিয়ে নিলেও তো কনভার্জ করবে, তাই না? এখন এটাই ফর্মালি প্রুফ করতে হবে। তো ফর্মালি প্রুফ করার জন্য সো আমরা লেট এন বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স কনভার্জেস টু এ, ধরো এ এনটা এতে কনভার্জ করে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা প্রুফ করব, উই হ্যাভ টু শো দ্যাট। আচ্ছা, এখন একটা সাব সিকোয়েন্স নিতে হবে। সো চুজ এ সাব সিকোয়েন্স এ এন কে, এ এন কে, যেখানে এন এর ভ্যালু হচ্ছে তোমার 1 থেকে ইনফিনিটি, আর এখানে হচ্ছে কে এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি। সাবসিকোয়েন্স অফ এ এন। ওকে, সো উই হ্যাভ টু শো দ্যাট লিমিট, যেহেতু ভেরিয়েবলটাকে, তাহলে আমি কে 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 ইনফিনিটিতে পাঠাবো, এ এন কে ইকুয়ালস টু। সো এটা আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? উই হ্যাভ টু শো দ্যাট, বাট এখনো প্রুফ হয় নাই। এখন এখান থেকে তুমি কি জানো? আচ্ছা, সো তার জন্য আমাদের যেহেতু প্রুফ করতে হবে লিমিট, তো আমরা গিভেন অ্যাপসাইলন গ্রেটার দেন 0 এটা ধরে নিলাম আর কি। তো তার আমাদেরকে কি শো করতে হবে? যে এইটা মাইনাস এইটা লেস দেন অ্যাপসাইলন, তাই? জি স্যার। এখন আমাদের শো করতে হবে যেটা আর কি, সেটা আমরা মানে আমাদের শো করতে হবে যে এই যে মানে এ এন কে মাইনাস এ, এইটা লেস দেন অ্যাপসাইলন ফর সাম, মানে কোন একটা ইন্ডেক্স এন এর পর থেকে আর কি। So এই জিনিসটা আর কি দেখাইতে হবে। এখন এইটা দেখানোর জন্য আমরা দেখি আমাদের গিভেন যে ইনফরমেশন সেটা দিয়ে ট্রাই করি। গিভেন ইনফরমেশন কি আমাদের বলা আছে যে এ এনটা এতে কনভার্জ করে। এখন তাহলে আমি ওইটা ইউজ করি, সিন্স এ এন কনভার্জেস টু এ, দ্যাট মিনস there exist n belongs to natural number such that, এই যে এ এন তীর চিহ্ন এ, এটা হচ্ছে এন কনভার্জেস টু এ, আমরা অনেক সময় এইভাবে লিখি আর কি, ঠিক আছে? তাহলে কি হবে যে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এন, এটা ইমপ্লাই করে কি এন মাইনাস এ লেস দেন অ্যাপসিলন। ওকে, আচ্ছা, তাহলে মানে আমাদের এই সার্টেন এন এর পর থেকে, ঠিক আছে, আমি যেই এনই নিই না কেন, ঠিক আছে, আমাদের এইটা, তাহলে আমি একটা চিত্রতে বোঝার চেষ্টা করি। ধরো একটা চিত্র আঁকি এখানে। আচ্ছা, এখানেই আঁকি। তাহলে ধরো এই হচ্ছে আমার এটাতে কনভার্ট করতে, তার মানে কি আমার সিকোয়েন্সটা এইভাবে স্ক্যাটার্ড আছে। মানে আমি যখন কোনো একটা অ্যাপসাইলন চুজ করতেছি, ধরো একটা স্ট্রিপ চুজ করলাম, ঠিক আছে? তাহলে অ্যাপসাইলন স্ট্রিপ চুজ করলে যেটা হবে যে একটা সার্টেন এন আছে, এই সার্টেন এন এর পর সবই কি ভিতরে আছে না? আচ্ছা, এটা 3n না আসলে,
সার্টেন এনটা হচ্ছে যে এইটা, তো একটা সার্টেন এন এর পর থেকে সবই দেখো ভিতরে, ঠিক আছে, সবই হচ্ছে ভিতরে, সবই ভেতরে। এখন যখন তুমি এই টার্মগুলো বাদ দিয়ে বাদ নিবা, সাবসিকোয়েন্সে কি হয়, সাবসিকোয়েন্সে ধরো এইটা আসবে, ধরো এইটা আসবে, এরপরে ধরো এইটা আসবে, মানে বাদ দিয়ে কিছু টার্ম আসবে, ঠিক আছে? তাহলে বাদ দিয়ে যদি টার্ম নেই, ঠিক আছে, তাহলে সেটাও কি ভিতরে থাকবে না একটা সার্টেন এন এর পর থেকে, নাকি কি বলো? জি স্যার। তা এতে এতে তো আর টার্ম বাদ চলে যাচ্ছে, তাহলে তুমি লিখতে পারো যে ফর অল কে গ্রেটার ইকুয়ালস টু এন, এটা ইমপ্লাই করে এ এন কে মাইনাস এ লেস দেন এপসিলন, জাস্ট এন এর জায়গায় এন কে গুলো হচ্ছে বাদ দেওয়া ইন্ডেক্স গুলো আর কি, এন হচ্ছে সব ছিল, এখানে বাদ দেওয়া গুলো আসছে আর কি। এবং এই এনটাও সেমই থাকবে, এই এনটাও সেম থাকবে কেন, কারণ এই এন এর ভ্যালু যত, এই এন এর চেয়ে কি এন কে ভ্যালুটা বড় না? চিন্তা করো তো। আমি জাস্ট একটু একটু আগে ধরো আসি, ধরো ওই যে যে ফাংশনটা তৈরি হয় ইন্ডেক্সের ফাংশনটা, দেখো এইটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে কি এন কে, মানে এটা হচ্ছে কে, এটা হচ্ছে এন কে, এটা হচ্ছে আমার কে, এটা হচ্ছে এন কে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এন কে। এখন স্ট্রিক্টলি ইনক্রিজিং হইলে সর্বনিম্ন কেসটা হবে যে তুমি সবগুলোই তুমি চুজ করলে, তো সবগুলো চুজ করলে দুইটা সমান হবে, বাট অন্যান্য যে কোনো ক্ষেত্রে কেটা ছোট হবে এন কেটা বড় হবে, এটাই না? মানে সাবস্ক্রিপ্টেড জি ইন্ডেক্সটা স্যার। বড় হয়ে জি যাবে। স্যার। So, মানে কারণ যদি সবই নাও তাহলে একদম ওয়ান ওয়ান টু টু এরকম আসবে, আদারওয়াইজ একটা স্কিপ হয়ে গেলে তখন কিন্তু এই এন কেটা বড় হয়ে যাবে কে এর চেয়ে আর কি। তো সেই সেন্সে মানে আমার ওই এনটা ঠিকই থাকবে, ওই এন চাইলে আমি আরো কমাইতে পারবো, বাট এন ঠিক ওইটা রাখলেও সমস্যা নেই, কারণ ওই এন এর চেয়ে আমি যখন এই এনটাকে কে নিচ্ছি, এই কে এর চেয়ে কিন্তু এন কেটা অনেক বড়। সো এতে ইনইকুয়ালিটিতে কোনো সমস্যা করবে না, বরং যেটা হবে তুমি বাদ দিয়ে নিলে এমনও হইতে পারে এনটারও পিছন থেকে শুরু করলেও হইতে পারে, বাট সেটা আমরা করতেছি না, আমরা আপাতত লজিকের সুবিধার্থে সেমই রাখতেছি। সো দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারি যে লিমিট কে টেন্স টু ইনফিনিটি এ এন কে এটা কনভার্জ করবে এতে, ঠিক আছে? তার মানে বুঝলা যে কোনো একটা সিকোয়েন্স যদি এতে কনভার্জ করে তাহলে তার সাবসিকোয়েন্স সেটা অবশ্যই ওইটাতেই কনভার্জ করতে হবে, ঠিক আছে, অন্য কোনো রাস্তা নেই তো। আচ্ছা, তো এটা একটা বেসিক প্রুফ আর কি, ঠিক আছে, এটা এক্সারসাইজে ছিল আর কি। আচ্ছা, আচ্ছা এরপরে যেটা বলছে যে, আচ্ছা অ্যাজিউম এন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স উইথ এ প্রপার্টি দ্যাট, একটা বাউন্ডেড সিকোয়েন্সে বলছে যে কোনো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স এটা কনভার্জ করে সেম লিমিটে আর কি, ঠিক আছে? আচ্ছা, একটা বাউন্ডেড সিকোয়েন্স, বাউন্ডেড এই হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স, মানে একটা দুইটা স্ট্রিপের মধ্যে ধরো, তো বাউন্ডেড সিকোয়েন্সের যদি যে কোনো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স সেম লিমিটে যায়, সেম লিমিটে এই কথাটা ইম্পর্টেন্ট, সেম লিমিটে যায়, তাহলে এটা হচ্ছে তোমার এই জিনিসটা কি ইনটিউশন কি তোমার কাজ করতেছে, ঘটনাটা কি? মানে এটা কেন হইতে পারবে না সেটাকে চিন্তা কর। ধরো মানে আহ, যদি ডিফারেন্ট লিমিটে যায় তাহলে সমস্যাটা কি? ধরো এইটা একটা লিমিট, এইটা একটা লিমিট, মানে ধরো এটা দুইটা সাবসিকোয়েন্স পাইছো, দুইটা দুই রকম লিমিটে গেছে, তাহলে সমস্যাটা কি? তার মানে কি তুমি যখন অ্যাপসিলন খুবই ছোট নিবা, তার মানে কি এখানে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে না? আবার যখন তুমি এখানে একটা ছোট অ্যাপসিলন নিবা, ধরো দুইটা আলাদা লিমিট, একটা হচ্ছে এল একটা এল প্রাইম, তাহলে এখানেও ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে, সেটা কি পসিবল? তাহলে কি কনভার্স করা পসিবল? মানে কনভার্স করার জন্য তোমার একটা সার্টেন জায়গার পর থেকে সব একটা স্ট্রিপে ঢুকতে হবে, সো দুইটা যদি ডিফারেন্ট স্ট্রিপে থাকে, সো তুমি যতই বড় এন চুজ করো না কেন, সো তখন তো আর লাভ হবে না আর কি, ঠিক আছে? এই জন্য আসলে তোমার সেম লিমিটে আসলে কনভার্স করাটা ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে, সকল কনভার্স সাবসিকুয়েন্স। কনভার্স না করে স্যার প্যারালালি আগাচ্ছে স্যার। মানে আরেকটা এরকম ধরো লিমিটের মতো জিনিস তো সাবসিকুয়েন্সের লিমিট তৈরি হওয়া সম্ভব না আর কি, ঠিক আছে? সো এরকম একটাই যদি কনভার্জেন্ট হয় তাহলে একটাই তৈরি হইতে হবে আর কি, ঠিক আছে? সো মাল্টিপল তৈরি হওয়া পসিবল না আসলে, ঠিক আছে?
এই জিনিসটা মানে এটার উল্টা হচ্ছে এটা আর কি। তাহলে এটাতে কি বলছে যে তোমার যদি কনভার্জেন্ট হয় তাহলে সব সাবসিকোয়েন্স ওইটাতে কনভার্জ করবে। আর এটাতে বলছে যে সকল সাবসিকোয়েন্স যদি সেম লিমিটে কনভার্জ করে, মানে সকল কনভার্জেন্ট সাবসিকোয়েন্স সেম লিমিটেই করে, তার মানে সিকোয়েন্সটা কনভার্জ করবে আর কি। ঠিক আছে, এটা অপোজিট প্রুফ আর কি। এটা তোমরা একটু ট্রাই করো আর কি, যে পারো কিনা আর কি। তো আইডিয়াটা হচ্ছে দিয়ে দিলাম আর কি এখন। তো দুইটা অপোজিট, তাহলে আমার প্রথমটা কি, প্রথমটা হচ্ছে যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, তাহলে সাবসিকোয়েন্স গুলো ওই সেম লিমিটে যাবে। আর এখানে হচ্ছে উল্টাইলে তোমার সকল সাবসিকোয়েন্স কথাটা চলে আসবে, কারণ একটা দুইটা ধরো আম, একটা এক জায়গায় গেলো আরেকটা এক জায়গায় গেলো, তাহলে কিন্তু হবে না। তোমার সকল সাবসিকোয়েন্স যদি সেম লিমিটে যায়, সকল কনভার্জেন্ট সাবসিকোয়েন্স সেম লিমিটে গেলে, তাহলে সিকোয়েন্সটা মাস্ট কনভার্জ করবে। ঠিক আছে, তো এটাই আর কি। তো এটা একটু দেখবা, ঠিক আছে। আর এরপরে আমরা চলে আসছি আমাদের যে বিগ থিওরাম, সেটা হচ্ছে বোলজানো ভায়াস্ট্রেস থিওরাম। তো বোলজানো ভায়াস্ট্রেস থিওরাম কি বলতেছে, যে আমরা গত ক্লাসে কি দেখেছিলাম, এমসিটি। এমসিটি কি বলে, কেউ যদি একটু মনে করায় দাও আমাকে, মনোটোন কনভার্জেন্স থিওরামটা কি ছিল? এমসিটি কি ছিল? এমসিটিতে সিকোয়েন্সটা হবে বাউন্ডেড। আর কি ছিল? মনে পড়ে? কারোরই মনে নেই? এটা কিভাবে সম্ভব? আচ্ছা, সিকোয়েন্সটা হবে বাউন্ডেড, আর হবে কনভার্জেন্ট, মনোটোন, কনভার্জেন্ট না, মনোটোন। মনোরঞ্জন। বাউন্ডেড আর মনোটোন, তা বাউন্ডেড আর মনোটোন হইলে এটা কনভার্জ করবে কোথায়? হয় সুপ্রিমামে অথবা ইনফিমামে। যদি মনোটোনিক্যালি ইনক্রিজিং হয় তাহলে সুপ্রিমামে, যদি মনোটোনিক্যালি ডিক্রিজিং হয় তাহলে ইনফিমামে। তো এটা ছিল এমসিটি এর। তো আজকেও বাউন্ডেড থাকবে, আজকে হচ্ছে বোলজানো বায়াসেস। তো আজকেও থাকবে বাউন্ডেড, আর কোনো কন্ডিশন নেই, মানে মনোটোন হওয়া দরকার নেই, সে অসিলেট করতে পারে। তো অসিলেট যদি করেও তাহলে তার একটা সাবসিকোয়েন্স থাকবে, সাবসিকোয়েন্স থাকবে যেটা কনভার্জ করবে। তাহলে যদি বাউন্ডেড হয়, শুধুমাত্র বাউন্ডেড হইলেই হবে, তাহলে থাকবে একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। মানে একটু জেনারেল আর কি, আগেরটায় মনোটোন কন্ডিশনটা ছিল, এখন তাহলে মনোটোন কন্ডিশনটা নাই। ঠিক আছে, তাহলে একটা বাউন্ডেড। এইটা, তো এটা হচ্ছে বোলজানো ভায়াস্ট্রেস আবিষ্কার করছেন আর কি। ঠিক আছে, এটা সেটের জন্য ট্রু, এটা সিকোয়েন্সের জন্য ট্রু। তো সেটের ক্ষেত্রে আমরা পড়ি নাই, কারণ এটা পড়তে গেলে তোমার টপোলজি জানতে হবে। এটা সাধারণত রিয়েল টুতে এটা প্রুফ করানো হয় সেটের জন্য, যেটা বোলজানো ভায়াস্ট্রেস থিওরাম। তো এটা আপাতত রিয়েল ওয়ানে আমি এই জন্য পড়াইনি। তো আছে তোমাদের অ্যাবোর্ডের বই যে থার্ড চ্যাপ্টার টপোলজি, ওইখানে আবার ওই এটা প্রুফ পাবা আর কি। তো থার্ড চ্যাপ্টার পড়াইতে পারবো কিনা আই ডোন্ট নো, অনেক ইম্পর্টেন্ট টপিক বাকি পড়ে পড়ে আছে। তো স্যার, সেক্ষেত্রে আমরা রিয়েল টুতে ওটা কভার করে দিই। স্যার হ্যাঁ, টপোলজি একটা আলাদা কোর্স স্যার, তাহলে রিয়েল অ্যানালিসিসের মধ্যেও কি স্যার টপোলজি আছে? এখন রিয়েল অ্যানালিসিস হচ্ছে রিয়েল নাম্বারের টপোলজি আছে শুধু, অন্য টপোলজি নাই। এখন অ্যাবস্ট্রাক্ট টপোলজি, টপোলজি যেটা জেনারেল টপোলজি, ওটার নাম হচ্ছে জেনারেল টপোলজি। তো এখানে হচ্ছে তোমার আরবিট্রারি সেটের টপোলজি আছে, শুধু রিয়েল নাম্বার না, কমপ্লেক্স নাম্বার, যে কোনো ম্যাট্রিক্স স্পেস, আরবিট্রারি টপোলজি আছে। তো ওইটা আরেকটু জেনারেল আর কি। তো ওইটাতে যাওয়ার আগে রিয়েল টপোলজিটা জানা দরকার আর কি, ওই টপোলজি পড়ার আগে। হ্যাঁ, টপোলজি আরেকটা কোর্স আছে, ওটা অ্যাবস্ট্রাক্ট টপোলজি, ওটা রিয়েল টপোলজি না। ওইখানে রিয়েল টপোলজি হালকা পড়ার, কিন্তু মেইন ফোকাস থাকে অ্যাবস্ট্রাক্ট টপোলজি। আচ্ছা, তাহলে এই হচ্ছে বোলজানো ভায়াস্ট্রেস। এখন কি তাহলে তোমাদের কি মনে হয় যে যে কোনো বাউন্ডেড সিকোয়েন্সের মধ্যে একটা মনোটোন সিকোয়েন্স আছে? এটা কি মনে হয় এরকম কি থাকা উচিত? দেখো, বাউন্ডেড মনোটোন হইলে কনভার্জ করে, আবার বাউন্ডেড হলে বলতেছে কনভার্জেন্ট সাব সিকোয়েন্স থাকবে। তাহলে বাউন্ডেড এর মধ্যে কি কোনো মনোটোন সিকোয়েন্স সাব সিকোয়েন্স থাকা উচিত? হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে, ওইটা ওই থিওরামটা আমরা দেখবো। ঠিক আছে, ওই থিওরামটা হচ্ছে এইরকম, এটা না, একটা থিওরাম আমি রাখছি, এই যে এভরি সিকোয়েন্স কন্টেইনস এ মনোটোন মনোটোন সাবসিকোয়েন্স। এখন এভরিটা কেটে আমি ধরো বাউন্ডেড দিতে পারি, কারণ আজকে যেহেতু বাউন্ডেড নিয়ে কাজ করতেছি, বাট এটা সবসময় হয়। এখন মনোটোনিক সিকোয়েন্সে সবসময় কনভার্জ করতে হবে তা তো না, মনোটোন যদি বাউন্ডেড হয় তাহলে কনভার্জ করবে। বাট তুমি যে কোনো সিকোয়েন্সই নাও না কেন, যে কোনো সিকোয়েন্সের মধ্যে একটা সাবসিকোয়েন্স আছে,
যেটা মনোটোন। এই জন্য এমসিটি আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ি। কারণ কি? কারণ তুমি দেখতেছো যে কোনো সিকোয়েন্সের মধ্যেই একটা মনোটোন সিকোয়েন্স আছে, আবার মনোটোন সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে কনভার্জ করে। ঠিক আছে? তাহলে দেখো তুমি, তাহলে যে কোনো বাউন্ডেড সিকোয়েন্সের মধ্যে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স তুমি পেয়ে যাবা। ঠিক আছে? যেটা হচ্ছে আমরা বোলজানো বায়াস টেস্ট থিওরেম। ঠিক আছে? একটা সিকোয়েন্সের মধ্যে তুমি ধরো একটা বাউন্ডেড সিকোয়েন্সের মধ্যে একটা কনভার্জেন্ট সাব সিকোয়েন্স পেয়ে যাবে। সো ঘটনা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে? একটার সাথে আরেকটা খুবই কানেক্টেড, এবং এইগুলো সরাসরি এক্সিওম অফ কমপ্লিটনেস এবং নেস্টেড ইন্টারভাল প্রপার্টিকে ইমপ্লাই করে। ঠিক আছে? মানে নেস্টেড ইন্টারভাল প্রপার্টি থেকে ইমপ্লাই করে আর কি। তো ওইটা দিয়ে আমরা প্রুফ করবো। তাহলে বোলজানো বায়াস টেস্ট থিওরেম কি বুঝতে পারছো তোমরা? কোনো কোশ্চেন আছে এখানে? বলো। তাহলে যদি বাউন্ডেড জায়গার মধ্যে অসিলেট করতে থাকে, যেটাই করুক, একটা সাবসিকোয়েন্স পাবো যেটা কনভার্জ করবে, অ্যাটলিস্ট একটা। একাধিক থাকার দরকার নেই, নাও থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা থাকবে, অসিলেট করলেও সাবসিকোয়েন্স থাকবে। এখন প্রথমত আমরা এটা প্রুফ দেখবো নেস্টেড ইন্টারভাল প্রপার্টি থেকে, ঠিক আছে, এনআইপি থেকে। এরপরে এটা দেখবো আমরা এওসি থেকে প্রুফ করা যায় কি। ঠিক আছে? কারণ এগুলো ইকুইভ্যালেন্ট, এবং উল্টাটাও করা যাবে। বোলজানো বায়াস টেস্ট থেকে নেস্টেড ইন্টারভালকে প্রুফ করা যায়, উল্টা দিক থেকেও সেটা সত্য। তো আমরা আগে একটা ডিরেকশনে করি। ঠিক আছে? তাহলে আমাদের একটা এন একটা বাউন্ডেড সিকোয়েন্স দেওয়া আছে। ঠিক আছে? এখন আমরা তাহলে প্রুফ শুরু করি। সো since an is bounded, there exists m greater than 0 such that কি হবে, যে মডুলাস অফ an less or equals to m for all n belongs to natural, মানে সকল n এর জন্য আমার সিকোয়েন্সটা ওই যে -n থেকে +m এর মধ্যে থাকবে। বা এটাকে আমি লিখতে পারি এরকম, যে যে -m less or equals to an less or equals to m for all n belongs to natural number। এই জিনিসটাকে আমরা বুঝি। জি স্যার। ওকে, আচ্ছা, এই জিনিসটা যদি বুঝি, আচ্ছা, আমার একটা চিত্র আনতে হবে। চিত্রটা আমি অ্যাবোর্টের বই থেকে কেটে নিয়ে আসি, তাহলে আমার আর আঁকতে হবে না। অ্যাবোর্টের প্রুফটা এই যে এইটা, এই ছবিটা আমার লাগবে। আচ্ছা, তাহলে এখানে দেখো সিকোয়েন্সটা বোঝানো হচ্ছে যে সিকোয়েন্সের টার্মগুলো -n থেকে m এর মধ্যে আছে। ওকে, দ্যাটস ফাইন, সমস্যা নেই। এখন এরপরে কি? এরপরে আমাকে যে কাজটা করতে হবে, দেখো এই মাঝখানে আছে 0। তাহলে দেখো তোমার এখানে দুইটা ইন্টারভেল হচ্ছে। একটা ইন্টারভেল হচ্ছে কি, -m থেকে 0, আরেকটা ইন্টারভেল হচ্ছে 0 থেকে m। 0 দুইটার মধ্যে কমন আছে, থাক, সমস্যা নেই। এখন আচ্ছা, একটা সিকোয়েন্সের টোটাল টার্ম সংখ্যা কতগুলো? ফাইনাইট নাকি ইনফাইনাইট? ইনভালিড। ইনফাইনাইট। এখন তাহলে এমন হবে যে হয় এই সাইডে ইনফাইনাইট আছে, অথবা এই সাইডে ইনফাইনাইট সংখ্যা, অথবা দুই সাইডে ইনফাইনাইট সংখ্যা। তাহলে আমি কি বলতে পারি যে যে কোনো একটা ইন্টারভেলের মধ্যে, অ্যাটলিস্ট যে কোনো একটা ইন্টারভেলে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে? কারণ দুইটাতেই তো ফাইনাইট থাকা জি স্যার। পসিবল, তাহলে তো পুরো সিকোয়েন্স ফাইনাইট হয়ে যাবে। তাহলে হয় লেফট সাইডে ইনফাইনাইট সংখ্যক পড়বো, অথবা রাইট সাইডে। তা আমি ধরে নিচ্ছি লেফট সাইডে। তাহলে তুমি লেফট সাইডে ইন্টারভেলটাকে নাম দাও I1। ওকে, তাহলে I1, I1 ব্যাপারটা কি? তাহলে I1 হচ্ছে এই যে -m থেকে 0 পর্যন্ত, এই ক্লোজড ইন্টারভালটা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার এখন আপাতত -m থেকে। তা আমি ফর্মাল রাইটিং লিখতেছি না আর কি, তো এখানে বইতে তুমি পাবা আর কি। দেখো বইতে কি লিখছে, এই যে, আচ্ছা, বাইসেক্ট দ্য ক্লোজড ইন্টারভাল -m থেকে m ইন্টু টু ক্লোজড ইন্টারভালস, এইটা রেড পেন দিয়ে দাগাই, এইটা আর এইটাতে। দ্য মিড পয়েন্ট ইজ ইনক্লুডেড ইন বোথ হাফস। নাও it must be that at least one of this closed interval contains an infinite number of points in the sequence। এই পর্যন্ত কি বুঝতে পারছি আমরা? স্যার এরকম তো আমরা আরেকটা করছিলাম না, যে যে কোনো ক্লোজ ইন্টারভাল, ওই যে
কাউন্টেবল ইনফিনিটি আর আনকাউন্টেবল ইনফিনিটি যখন প্রমাণ করি স্যার, যে ক্লোজ ইন্টারভালটার মধ্যেও ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকতেছে, রিয়েল নাম্বার থাকতেছে, আর ওপেন ইন্টারভালটার মধ্যেও ইনফাইনাইট সংখ্যক নাম্বার থাকতেছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি তোমার প্রশ্ন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সাইডের একটা ক্লোজড ইন্টারভাল, ওকে, জিরো থেকে m। হ্যাঁ, এখানে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে, বাট সিকোয়েন্সের টার্ম কয়টা আছে এখানে? সেখানে চারটা টার্ম থাকতেছে। চারটা। আমি তো সেটের পয়েন্ট সংখ্যা বলিনি, আমি বলছি যে ওই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের টার্ম কয়টা পড়ে, এটা হচ্ছে আমার কনসার্ন। বুঝতে পারছো আমার কথা? সো তোমার কোশ্চেন মানে বুঝছি। তোমার আস্কিংটা ডিফারেন্ট, অন্য ডিরেকশনের। হ্যাঁ, হ্যাঁ, দুইটাতেই ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে, এটা, বাট সিকোয়েন্সের টার্ম ইনফাইনাইট সংখ্যক না। একটা আছে ইনফাইনাইট সংখ্যক আছে, আরেকটা আছে মাত্র চারটা। সো যেটাতে ইনফাইনাইট পড়বে, এমনও হইতে পারে দুইটাতেই পড়বে, তাহলে যে কোনো একটা নিলেই হবে। ধরো দুই সাইডে তোমার ইনফাইনাইট পড়ছে, সেটাও হইতে পারে, বাট দুই সাইডে ফাইনাইট সংখ্যক পড়বে এরকম পসিবল না। ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত মনে হয় ওকে। আচ্ছা, সিলেক্ট এ হাফ ফর হুইচ দিস ইজ দ্য কেস দ্যাট দ্য লেভেল দ্য ইন্টারভাল আই। আচ্ছা, সিলেক্ট এ হাফ ফর হুইচ দিস ইজ দ্য কেস, মানে আগের কেসটা যেটা হবে, অ্যান্ড লেভেল দ্য ইন্টারভাল I1, মানে I1 দিয়ে বোঝাচ্ছি যে যে সাইডে আমার ইনফাইনাইট সংখ্যক পড়বে, দুই সাইডে পড়লে যে কোনো একটা সাইডকে I1 দিব। এখন এরপরে এই I1কে আবার মিড পয়েন্টে ভাগ করবো, তাহলে এইটা একটা অংশ, এই পাশেরটা একটা অংশ, দুইটাই ক্লোজড। এখন আবারও দেখবা কোন সাইডে ইনফাইনাইট সংখ্যক পড়ে, যেই সাইডে ইনফাইনাইট পড়বে সেটাকে বলবা I2। ঠিক আছে, তারপর ওইটাকে আবার ভাগ করবা, যে পাশে ইনফাইনাইট পড়বে ওইটা হচ্ছে I3। এইভাবে ভাগ করতেই থাকবা, করতেই থাকবা। তাহলে কনস্ট্রাকশনটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমি এইটুকু আর লিখলাম না। তাহলে ভাগ করার পর যেটা দাঁড়াবে যে I1, I1 এর মধ্যে থাকবে স্যার I2। হ্যাঁ, বলো। স্যার এটা কি কোনো মানে স্পেশাল সিকোয়েন্স, মানে যে কোনো আমি যেখানে ভাগ করতেছি ওরকম জায়গায় চারটা করেই পাওয়া যাচ্ছে, যেমন এই না, ডান না, সাইডে চারটা দেখো। করে তো পাওয়া যাচ্ছে না, এটা জাস্ট একটা ভিজুয়ালাইজেশন, সিকোয়েন্সই তো দেওয়া নেই, এটা জাস্ট এমনি বোঝানোর জন্য লিখা হয়েছে। চারটা করে কোথায়, সবসময় তো চারটা পাওয়া যাচ্ছে না, কম বেশি তো আছে। বোঝো না এই ব্যাপারটা? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। চারটা এটা তো ছবি, এমনি জাস্ট বোঝানোর জন্য আর কি, ছবি না আঁকলেও চল, লিখলেও হবে, সমস্যা নেই। তাহলে বোঝাচ্ছি যে ঘটনাটা হচ্ছে এরকম আর কি, যে প্রথমটা হচ্ছে সবচেয়ে বড় ইন্টারভেলটা হচ্ছে I1, তার অর্ধেক হচ্ছে I2, তার অর্ধেক I3, এবং ব্যাপারটা এরকম যে প্রত্যেকটাতে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে। ঠিক আছে, প্রত্যেকটা ইন্টারভেলের মধ্যে এমন ভাবেই নেওয়া হয়েছে আর কি, একটার ভিতর আরেকটা। তাহলে এখন বলো, এরকম ইন্টারভেল হইলে এটাতে কোন প্রপার্টি অ্যাপ্লাই করা যায়? নেস্টেড ইন্টারভেল প্রপার্টি নাকি? নেস্টেড ইন্টারভাল প্রপার্টি Yes, স্যার। sir. ওকে, এখন নেস্টেড ইন্টারভেল প্রপার্টিকে ধরো সবগুলো ইন্টারসেকশন করলো। ঠিক আছে, তাহলে এটা কি হবে? নন নন এমপ্টি এমটি। সেট হবে। নন এমটি হবে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট সবগুলোর মধ্যে কমন থাকবে আর কি। ঠিক আছে, সো এবং আমরা দেখাইছি যে যে নেস্টেড ইন্টারভেল প্রপার্টিতে, ঠিক আছে, যে তুমি যেহেতু হাফ হাফ করতেছো, এই যে একটার পর একটা হাফ করতেছো, তাহলে ইন্টারভেলের সাইজ কি কমে যাচ্ছে না আর কি? তাহলে আমার দেখো, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এখানে তোমার এই যে লেন্থ, আমরা লেন্থ অফ I কে, মানে কে তম ইন্টারভেল লেন্থটা কত হবে একটু বলো তো আমাকে। আচ্ছা, প্রথম ইন্টারভেলের লেন্থ কত? m, তাই না, জিরো থেকে যায়। সেকেন্ড ইন্টারভেলের লেন্থ কত? m/2। থার্ড আর ইন্টারভেলের লেন্থ কত? এম এম বাই এম কে। বাই ফোর এম এম বাই বাই ফোর কে হয়ে তাহলে যাবে। তাহলে হবে m/2 ⁻k - 1। এটা হবে কে তম ইন্টারভেলের লেন্থ, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার আচ্ছা, টু করে তো থ্রি ভাগ মাই হচ্ছে। 2 দিয়ে ভাগ হচ্ছে পুরো। তাহলে 2 টু দি পাওয়ার মানে পরেরটা 2, পরেরটা হচ্ছে 2 স্কোয়ার, 3 নাম্বারটা 2 স্কোয়ার, 4 নাম্বারটা 2, 4 নাম্বারটা 2 কিউব। তো এইভাবে যাচ্ছে আর কি, এক কম আর কি। এখন এরকম যদি হয়, ইন্টারভেলের লেন্থ যদি কমতে থাকে, ঠিক আছে, তাহলে দ্যাট মিনস ইন্টারসেকশন অফ IN এটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট কেন সিঙ্গেলটন সেট? কারণ এখানে দুইটা পয়েন্ট থাকতে পারবে না, যদি দুইটা পয়েন্ট থাকে তাহলে সমস্যাটা কি হবে? ইফ x নট ইকুয়ালস টু y বাট
এক্স ওয়াই দুইজনে যদি তোমার এখানে থাকে, ইন্টারসেকশনে থাকে, তাহলে সমস্যাটা কি তৈরি হবে? তাহলে এক্স মাইনাস ওয়াই তো একটা লেন্থ থাকবে নাকি? এক্স মাইনাস ওয়াই একটা গ্যাপ থাকবে। তাহলে কোন এক সময় কি, তাহলে এমন একটা আই, আই কে আমি পাবো না। তাহলে এটা হচ্ছে তোমার ডিস্টেন্স, ডিস্টেন্স অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই। ধরো যে দুইটা ডিফারেন্ট পয়েন্ট থাকে, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে দেয়ার এক্সিস্ট আই কে সাচ দ্যাট এই আই কে এর লেন্থ, লেন্থ অফ আই কে, যেটা হচ্ছে এম বাই টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, সেটা কি মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই এর চেয়ে ছোট হয়ে যাবে নাকি, কি বলো? কারণ ইন্টারভ্যালের লেন্থ তো দিন দিনই ছোট হচ্ছে, তাহলে আমি যত এক্স মাইনাস ওয়াই যত ছোট নাম্বারই হোক না কেন, তার চেয়েও কোনো এক সময় এটা ছোট হয়ে যাবে না কোনো একটা কে এর ভ্যালুর জন্য? বলতে পারি না আমি? স্যার, বলো। স্যার এখানে কি আমি ইন্টারভ্যালটাকে দুই দিক থেকেই শ্রিঙ্ক করছি এরকম, নাকি যে কোনো একটা দিক? যে দিক থেকেই হোক, বাট সাইজ তো ছোট হচ্ছে। এখন যদি সবসময় ডান পাশে ইনফাইনাইট হয়, তাহলে সবসময় ডান দিক থেকে ছোট হবে। আর যদি ডান দিক বাম দিক ব্যাক এন্ড ফোর্থ করে, তাহলে মাঝে মাঝে ডান দিক থেকে ছোট হবে, মাঝে মাঝে বাম দিক থেকে ছোট হবে। ওটা ডিপেন্ড করতেছে আর কি। আচ্ছা। দেখো এখানে প্রথমবার ছিল কি বাম দিকে ইন্টারভেল চুজ করা হয়েছে, দেন পরের বার কিন্তু ডান দিকের পার্ট চুজ করছে। এখন পরের বার দেখতে হবে কোন দিকে ইনফাইনাইট পড়ে। যদি দুই দিকে পড়ে তাহলে তুমি যে কোনো এক সাইডে নিলেই হবে। ব্যাপারটা এরকম। তাহলে আমি বোঝাচ্ছি ইন্টারভেলের লেন্থ ছোট হচ্ছে, ছোট হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার কে এর ফ্যাক্টর আকারে। তাহলে এক্স আর ওয়াই যদি ডিফারেন্ট হয়, তাদের লেন্থের চেয়েও কিন্তু ছোট ইন্টারভেল পাওয়া যাবে নাকি? এটা এটা কি বিশ্বাস করো এই আর্গুমেন্টটা? জি স্যার। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন না? লেন্থের যে ছোট ইন্টারভেল থাকলে ওইখানে একসাথে দুইটা পয়েন্ট কেমনে থাকে? কারণ আমার তো টার্গেট কি এক্স আর ওয়াই সব সব সময় সব পুরা ইন্টারসেকশন আছে, এটা তো পসিবল না। এটাই কন্ট্রাডিকশন। তার মানে এই এই ধরনের ইন্টারভেল যখন এই এই আর্গুমেন্ট কিন্তু আমরা অনেকবার ইউজ করছি। এই আর্গুমেন্ট ইউজ করে আমরা ওই যে এক্সিওম অফ কমপ্লিটনেস প্রুফ করছি আর কি, নেস্টেড ইন্টারভাল প্রপার্টি ইউজ করছি। ঠিক আছে, মানে অনেক 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 জায়গায় কিন্তু এই আর্গুমেন্ট ইউজ করছে প্রুফে, তোমরা খেয়াল করে দেখো এই একই জিনিস আর কি। ঠিক আছে, তাহলে এরকম ইন্টারভেল যখন হাফ হাফ করতে থাকি, এটা হচ্ছে তোমার ইন দ্য এন্ড একটা পয়েন্টের বেশি থাকা পসিবল না। এখন একটা পয়েন্ট থাকবে শিওর কেন, কারণ এটা বলছে, থিওরেম বলতেছে, এনআইপি বলতেছে। বাট দুইটা থাকা পসিবল না, এটা আমরা প্রুফ করলাম। তার মানে এটা একটা সিঙ্গেলটন সেট, এটা প্রমাণ হয়ে গেল। দিস ইজ এ সিঙ্গেলটন সেট। এখন সিঙ্গেলটন হইলে, সো লেট এক্স বিলংস টু এই যে ইন্টারসেকশন গুলো আর কি, এই পুরা ইন্টারসেকশনে এক্স আছে। ঠিক আছে, তাহলে পুরা ইন্টারসেকশন যদি এক্স থাকে, ঠিক আছে, তাহলে এই এক্সটাই আসলে তোমার ইয়া হবে আর কি, এক্সটাই আসলে লিমিট হবে। মানে কনভার্জেন্ট আমরা সাবসিকোয়েন্সের কথা বলতেছি না, এখন এক্সটাই কোন একটা সাবসিকোয়েন্সের লিমিট হবে আর কি। এখন এক্সটা কোন সাবসিকোয়েন্সের লিমিট হবে সেটা আমি ধরো আহ সেটা আমি বের করবো। এখন আপনি একটা সিকোয়েন্স বানাই, কনস্ট্রাক্টের সিকোয়েন্স, কনস্ট্রাক্টে সাবসিকোয়েন্স। ঠিক আছে, এখন সাবসিকোয়েন্সটা কেমনে কনস্ট্রাক্ট করবো দেখো। আচ্ছা, আচ্ছা আই ওয়ান কে আই টু তে আমি বাইসেট করবো, এইভাবে করবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখো প্রথম আমি এই যে এ ওয়ানটা কোথা থেকে নিলাম, এ ওয়ানটা নিছি এই যে দেখো, আমি প্রথম ইন্টারভেলের এই যে এখান থেকে আমি এ ওয়ানটা নিছি। তারপরে এ টুটা নিছি আমি আই টু থেকে। এরপরে কি একটা আই থ্রি আসবে না? তাহলে আই থ্রি থেকে আমি এরপরে আমি এ এন থ্রিটা নিব। তাহলে আচ্ছা আমি একটু মুছে ফেলি, এগুলো মুছে ফেলি, ডিলিট। আচ্ছা তাহলে দেখো প্রথমে আমি নিচ্ছি এ এন ওয়ান, আমি সাবসিকোয়েন্স গুলো টার্মগুলো নিতে হবে। তো এ এন ওয়ান নিচ্ছি ধরো আমি আই ওয়ান থেকে। এরপর আই টু তে যেহেতু ইনফাইনাইট সংখ্যক, তো আমি যে কোনো একটা নিলাম, ধরো এ এন টু নিলাম। এরপরে তার কি আই থ্রি থেকে আমি ধরো এখানে নিলাম এ এন থ্রি, এ এন থ্রি, এইভাবে এ এন ফোর, এইভাবে পরপর আমি নিতে থাকবো। ঠিক আছে, এবং এমন ভাবে নিব যাতে আমি এই জিনিসটা মেনটেন করতে পারি। এবং এই জিনিসটা অলওয়েজ মেনটেন করা যাবে, কারণ যেহেতু ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে, এটা অলওয়েজ পসিবল আর কি। ঠিক আছে, তার মানে এই যে এ এন ওয়ান, এ এন টু, এ এন থ্রি, এটা একটা সাবসিকোয়েন্স হয়ে যাবে না?
জি বুঝতে স্যার। পারছো? আচ্ছা, এটা একটা সাবসিকোয়েন্স যদি হয়, তাহলে তুমি এই যে এই জিনিসটা বলতে পারো আর কি, যে এ এন কে মাইনাস এক্স লেস দেন এপসাইলন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই যে লিমিটেড থিওরাম দিয়ে বলতে পারো। এখন এটা আহ, এটা কেন বলতে পারো দেখো। আহ, আচ্ছা, তো আগে আগে বুঝো যে তোমার সাবসিকুয়েন্সের টার্মগুলো যে নিছো সেই কনস্ট্রাকশনটা বুঝতে পারছো কিনা। মানে আমি এন 1 এন 2 এন 3 এগুলো কেমনে নিলাম। ঠিক আছে, তাহলে আমি ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে যে আমি জাস্ট আমি একটু লিখি। তাহলে আমি এই যে এন 1 যেটা, এন 1 নিব I1 থেকে। ঠিক আছে, তারপরে এন 2টা নিব I2 থেকে, দেন এন 3টা নিব তার পরবর্তী ভিতর ইন্টারভ্যাল I3 থেকে। তো এইভাবে আমি পরপর নিতে থাকবো। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমি এন কেটা নিব আই কে থেকে। ঠিক আছে, ওকে। সো এইভাবে আমি কনস্ট্রাক্ট করবো, এবং কিপিং ইন মাইন্ড যে এন 1 এর চেয়ে বড় যাতে এন 2 হয়, এন 2-র চেয়ে বড় যাতে এন 3 হয়, কারণ এটা না হইলে কিন্তু সাবসিকোয়েন্স হবে না। ঠিক আছে, এইভাবে চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি যখন ধরো চুজিং করার সময় যে চিত্রটা আবার বের করি, তুমি যখন এই যে এন 1 নিছো, তারপর ধরো এন 2টা নিলা, এন 3টা তারপর থেকে নিতে হবে। তারপর এখন তারপরে টার্ম পাবা কিনা সেটা নিশ্চয়তা আছে, কারণ যেহেতু টার্ম সংখ্যা ইনফাইনাইট, তো তুমি একটার পর একটা পাবা, টার্ম সংখ্যা পাওয়া যাবে অলওয়েজ, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তো এটাই আর কি। মানে কয়েকটা কাজ, প্রথমত একটা বাউন্ডেড সিকোয়েন্সকে আমি পার্ট পার্ট করব, মানে বাউন্ডারিটাকে টুকরা টুকরা করব, এমন ভাবে টুকরাগুলো নিব, ইন্টারভেলগুলো চুজ করবো যাতে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে। ঠিক আছে, so এটা হচ্ছে আমার প্রথম কাজ। এবং এবং প্রত্যেকটা ইন্টারভেল থেকে তুমি একটা একটা করে নিবা, টার্ম নিবা আর কি। ঠিক আছে, তাহলে একটা একটা করে টার্ম নিলে তোমার একটা সাবসিকোয়েন্স তৈরি হবে। এখন আমরা দেখেছি যে সবগুলো ইন্টারভেলের মধ্যে কমন থাকে মাত্র একটা টার্ম, সেটা হচ্ছে এক্স। মানে একটা টার্ম না, ওটা কোনো টার্ম না, ওটা একটা পয়েন্ট আর কি। এই এক্স যে নাম্বারটা, এই এক্স নাম্বারটা কোনো সিকোয়েন্সে টার্ম নাও হইতে পারে, জাস্ট সবার মধ্যে কমন। কারণ লিমিট যে একটা সিকোয়েন্সের লিমিট কি, মানে সিকোয়েন্সে টার্ম হওয়া জরুরি। ধরো 1/n, 1/n কনভার্স করে তো জিরো, জিরো কি এই সিকোয়েন্সে কোনো টার্ম? না। না, সেটা হওয়া নেসেসারি না। তাহলে এক্সটা সিকোয়েন্সে কোনো টার্ম না, এটা ওই সাবসিকোয়েন্সটা এক্স এ কনভার্ট করবে আর কি। ঠিক আছে, কারণ দেখো ইন্টারভেল তুমি চুজ করতেছো, তো ইন্টারভেল তুমি যতই ছোট নাও না কেন, ঠিক আছে, তার মধ্যে কিন্তু ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে। ঠিক আছে, মানে ঘটনাটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, তুমি যতই, তাহলে আমি যদি এখানে ফর্মালি লিখি আর কি, তাহলে এখন তুমি লিখবা কিভাবে আর কি। তাহলে এখন দেখো, তাহলে ফর given epsilon greater than 0 there exists k such that m/2 to the power k - 1, এটা হচ্ছে অ্যাপসিলন চেয়ে ছোট। ঠিক আছে, তার মানে ঘটনা যে দাঁড়াইলো যে, তাহলে ফর অল, আচ্ছা, তাহলে ঘটনাটা যেটা দাঁড়ালো, দেয়ার এক্সিস্ট n বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট, যে ফর অল কে গ্রেটার ইকুয়ালস টু n ইমপ্লাইজ করে যে আমার এই এ কে গুলো বা এ এন কে গুলো সেটা কোনো একটা আই কে ইন্টারভেলে আছে আর কি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কিরকম, তোমরা তো জানো যে আই কে ইন্টারভেলে কি হবে, একটা সার্টেন জায়গার পর থেকে সবগুলো সাবসিকুয়েন্সে টার্ম পড়ে যাবে। তাহলে এটা কি মিন করে, যে আমার আই কেটা তাহলে, তার এই যে এ এন কে আই কে এর মধ্যে আছে। এখন আই কেটা আসলে আই কে লেন্থ কত, আই কে লেন্থ কি, তো এই যে যেহেতু অ্যাপসিলনের মানটা এই যে অ্যাপসিলনের মানের চেয়ে এই জিনিসটা ছোট, ঠিক আছে, তাহলে আমার সবগুলো এ এন কে কিন্তু আই কে এর মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো দেন এখান থেকে আমি লিখতে পারি যে এ এন কে মাইনাস এক্স, এটা লেস দেন অ্যাপসিলন। কারণ কি এই এক্সটা আসলে সবগুলো ইন্টারভেলের মধ্যে আছে, কাইন্ড অফ এটা আসলে সবগুলো ইন্টারভেলের মিড পয়েন্ট আর কি বলতে পারো আর কি। কারণ ধরো এই যে একটা ইন্টারভেল, তারপর ইন্টারভেলটা ছোট হইতে, এবার ছোট হইতে হইতে এক্স কিন্তু সবার মাঝখানে আছে, তার মানে এক্স থেকে যে ডিস্টেন্সটা এন কে গুলো, সেই ডিস্টেন্স কিন্তু এর চেয়েও কম হবে। ঠিক আছে, এর চেয়ে বেশি হওয়ার সুযোগ নেই আর কি। তাহলে এমন এর চেয়ে আবার আবার অ্যাপসিলন চেয়ে ছোট, তার মানে সে অ্যাপসিলন চেয়ে ছোট আর কি। তো এটাই হচ্ছে লজিক আর কি, যে এটা অবশ্যই এখানে এক্সপ্লেন করে লেখা নেই আর কি, যে কেন হবে আর কি। ঠিক আছে, অ্যালজেব্রিক লিমিট থিওরেম দিয়ে লিখে দিছে আর কি। তো ঘটনা হচ্ছে এইটা আর কি। ঠিক আছে, এখন বলো এখানে কি ক্লিয়ার মোটামুটি?
হ্যালো। Yes, sir. ওকে, তো এইটা হচ্ছে আমাদের নেস্টেড ইন্টারভাল প্রপার্টি ইউজ করে কিভাবে বোলজানো ওয়াইস্টাস থিওরেমটা প্রুফ করা যায়। তো এখানে আরেকটা ইয়ে আছে যে এক্সিওম অফ কমপ্লিটনেস ইউজ করে কিভাবে করা যায়, ঠিক আছে। এখন এক্সিওম অফ কমপ্লিটনেস ইউজ করে তুমি যখন করবা, তো তখন আমি এখানে একটা হিন্টস দিয়ে দিই যে এখানে কি করতে হবে। সেটা হচ্ছে যে, তো তুমি একটা সেট বানাও আর কি। সেটটা হচ্ছে যে অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট, যাতে এক্স এর চেয়ে বড় টার্ম, এক্স এর চেয়ে বড় নিব নাকি ছোট নিব, আহ, আচ্ছা বড় নিই, এন ফর ইনফাইনাইটলি ম্যানি টার্মস এন। ঠিক আছে, তাহলে এখানে ঘটনাটা কি, ধরো আমার একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে, একটা বাউন্ডেড, এখানে কি বাউন্ডেড সিকোয়েন্স আছে। আচ্ছা ধরো একটা বাউন্ডেড সিকোয়েন্স আছে এরকম, এই হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে। এখন ধরো, তাহলে এখানে এমন সব এক্স আসবে এই এ সেটে যাতে এক্স এর চেয়ে বড় সিকোয়েন্সের টার্ম ইনফাইনিটলি মেনি থাকবে। আচ্ছা এই এক্সটা কি নেওয়া যাবে, দেখো তো এই এক্স এর চেয়ে বড় সিকোয়েন্সের টার্ম কতগুলো আছে, এই রেড লাইনের চেয়ে বড়, রেড লাইনের উপরে কতগুলো সিকোয়েন্সের টার্ম আছে, ইনফাইনিট সংখ্যক না? তাহলে এটা একটা এক্স, এই এক্স এর চেয়ে বড় কতগুলো টার্ম আছে সিকোয়েন্সের, অসংখ্য না? Yes. তাহলে এরকম এক্স গুলোকে তুমি বাড়াইতে থাকবা, ধরো এরপর এটাও নেওয়া যাবে, কারণ এটার চেয়ে বড় ইনফাইনিট সংখ্যক টার্ম আছে, এরকম সকল এক্স, মানে এটাকে বলতে পারো এমন সব লোয়ার বাউন্ড, মানে ঠিক লোয়ার বাউন্ড বলা ঠিক না কারণ এর নিচেও টার্ম থাকতে পারে, মানে এমন সব এক্স যার উপরে সিকোয়েন্সের ইনফাইনিট সংখ্যক টার্ম আছে, উপরে ইনফাইনিট সংখ্যক টার্ম থাকলেই হবে। তো ওই ধরনের এক্স নিয়ে একটা সেট তৈরি করলো। এখন এই সেটে যদি তুমি সুপ্রিমাম নাও, সুপ্রিমাম পেয়ে ধরো তুমি এক্স ধরো, তাহলে এক্সটাই হবে, তাহলে এমন একটা সাবসিকোয়েন্স থাকবে যেটা লিমিট হবে এক্স। এবং এটা যেহেতু আমি সুপ্রিমাম দিয়ে করছি, সুপ্রিমাম যেহেতু এক্সিস্ট করে এওসি এর কারণে, তাহলে এটা হচ্ছে এই প্রুফটা হবে তোমার এওসি এর মাধ্যমে আর কি, এখানে কোনো নেস্টেড ইন্টারভ্যাল করা হবে না আর কি। ঠিক আছে, এখন তাহলে এটাই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তাহলে এই সুপ্রিমটা হচ্ছে এক্স, ঠিক আছে। এখন তাহলে এই এই সেট কনস্ট্রাকশনটা কি আগে বুঝতে পারছো বলো তো? তাহলে আমি এমন সব এলিমেন্ট চুজ করবো যার উপরে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে সেটের, মানে সিকোয়েন্সের। এখন একটা এক্সাম্পল দিই, ধরো কি এক্সাম্পল হতে পারে, ধরো এন হতে পারে যে -1 পাওয়ার n, ঠিক আছে। তাহলে আমি এ সেটটাতে কে কাকে কাকে রাখতে পারবো, আচ্ছা এই সেটটা কিরকম, 1 - 1 এইভাবে অল্টারনেট করবে, ঠিক আছে। 1 - 1 অল্টারনেট করবে, তাহলে আমি এ সেটে কাদেরকে রাখতে পারবো, স্যার ওয়ানের থেকে ছোট যেগুলো আছে, মানে প্লাস। হ্যাঁ। ওয়ানের থেকে ছোট যে কোনো নাম্বার, অল এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স লেস দেন 1, তাই না? কারণ তুমি যদি এই যে এই এক্সটা নাও, এর উপর ইনফাইনাইট পয়েন্ট আছে, এটা নাও এটার উপর ইনফাইনাইট, এটা নাও এটার উপর ইনফাইনাইট, এভাবে করতে করতে ওয়ানের আগ পর্যন্ত যাইতে পারবো। এই ধরনের এক্স নিলে তোমার ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট উপরে থাকে আর কি। এখন এই সেটের সুপ্রিমাম কত, 1 নিজেই, 1. 1। এখন তুমি খেয়াল করে দেখো এমন একটা সাবসিকোয়েন্স তুমি পাও না যেটার লিমিট হচ্ছে 1, সেই সিকোয়েন্সটা কত, যেমন এই সিকোয়েন্সটা হচ্ছে কত, 1, সরি -1 1 -1 1 -1 1, তাহলে এটার তুমি একটা সাবসিকোয়েন্স করো, তাহলে এটার একটা সাবসিকোয়েন্স হইতে পারে কি সবগুলা 1, আমি শুধু ইভেন্ট গুলো নিছি, তাহলে এর লিমিট কত, 1 হয়ে গেল। জি স্যার। ওকে, সো এইটাই এটাই হচ্ছে মানে মেইন ঘটনা আর কি, ঠিক আছে। এখন এটা তুমি প্রুফ করবা কিভাবে, এটা প্রুফের স্কেচটা দেখাই দিই। তো পরে তোমরা এটা একটু সাজায় লিখো আর কি ফর্মালি, তাহলেই হবে। তো
তো বড় থিওরেম গুলো তোমাদের যেটা করতে হবে মানে নিজে নিজে বসে বসে প্রুফ গুলো করতে হবে। তো বড় থিওরেম গুলো হয়তো বা আমি পরীক্ষায় দিব না আর কি, ঠিক আছে, বাট ছোটখাটো যেগুলো কনসিকোয়েন্স টাইপ থিওরেম ওগুলো কিন্তু, তো তোমরা কুইজে তো একটা ধারণা হয়েছে যে কি ধরনের প্রবলেম দিতে পারে, ঠিক আছে। তো খুব বেশি বড় থিওরেম তোমাদের পড়তে হবে না আর কি, পড়বা এটা নিজে বুঝে করতে হবে কারণ ওগুলো অ্যাসাইনমেন্টে দিতে পারে। আচ্ছা, সো এইখানে যেহেতু এটা সুপ্রিমামটা এক্স, এখন তুমি একটা করবা যে মনে করো তুমি প্রথমে নিলা x-1, তারপর নিলা x-½ তারপর নিলা x-1/3। এটা একটা টেকনিক আর কি, x-1/4, x-1/5। তাহলে দেখো তুমি যদি x-1 নাও, তাহলে x-1 এর উপরে কতগুলো টার্ম আছে? অসংখ্য টার্ম আসে। x-2 এর উপর অসংখ্য টার্ম আছে, x-3 এর উপর অসংখ্য টার্ম আছে, x-4 এর উপর অসংখ্য টার্ম আছে। তাহলে ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে যে তোমার মনে করো তাহলে সিকোয়েন্সটা কিরকম, এই মনে করো সিকোয়েন্সটা হচ্ছে এরকম আর কি। এটা হচ্ছে তোমার এক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমি রেড লাইন দিয়ে দেখি, এটা হচ্ছে তোমার এক্স, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সটা হচ্ছে এরকম আর কি। তো এইদিকে ওয়ানের দিকে এক্স এর দিকে ক্লাস্টার হয়েছে। তাহলে তুমি যখন এই যে x-1 করবা, তাহলে এইটা হচ্ছে x-1। তাহলে x-1 এর উপর অসংখ্য টার্ম আছে, তুমি নিবা, তাহলে x-1 এর উপর যে অসংখ্য টার্ম তুমি এই টার্মটা নিলা, এটার নাম হচ্ছে ধরো an1। এরপর তুমি নিবা x-½ তাহলে x-½ কি আরেকটু উপরে, তাহলে এর উপর অসংখ্য টার্ম আছে, তাহলে তুমি নিবা এইটা, এটাকে নিবা an2 হিসেবে। তারপরে তুমি ধরো এক্স মাইনাস, এটা x-½ তারপর x-1/3 আরেকটু উপরে, তার উপর অসংখ্য আছে, তাহলে তুমি নিবা এইটা। তো এইভাবে যদি চুজ করি, এভাবে চুজ করলে কি হবে, একটা সাবসিকুয়েন্সের মতো তৈরি হবে না? বলতে পারি। জি স্যার। তাহলে এখন ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে আমার এই এ এন কে এইটা কার চেয়ে বড়, s-1/n এর চেয়ে বড় নাকি, কি বলো? আবার সরি এস না, তো এখানে এক্স হবে, সরি এক্স। আবার প্রত্যেকটা কি এক্স এর চেয়ে ছোট না? এই ইনইকুয়ালিটি আমি বলতে পারি, হ্যাঁ, জি স্যার, জি স্যার। কারণ আমি তো আবার রেড বাউন্ডারি ক্রস করে যাইনি, ঠিক আছে। তো এই প্রুফটা ওইটার চেয়ে আরেকটু ইজি আর কি। আচ্ছা, তাহলে আমি পরের লাইনে লিখতে পারি x+1/n, সেটা আবার এক্স এর চেয়ে বড়, সেটার চেয়ে ছোট হচ্ছে an কে, তার চেয়ে বড় হচ্ছে x-1/n। তাহলে আমি ইনইকুয়ালিটি একটু ঘুরাই লিখি, তাহলে হবে x-1/n লেস দেন হবে an কে। আচ্ছা, an কে এটা x-1/k হবে আর কি, কে এটা ভেরিয়েবল নট n, ঠিক আছে, ভেরিয়েবলটা এখানে কে, কে এটা ভেরিয়েবল। তাহলে এটা হবে x+1/k। ওকে, এখন এখন তো স্যার তুমি, বড়। এখন স্কুইজ থিওরেম অ্যাপ্লাই করবো। তো স্কুইজ থিওরেম অ্যাপ্লাই করে সব সাইডে লিমিট করে দাও, তাহলে লিমিট x-1/k লেস অর ইকুয়ালস টু হয়ে যাবে। দেখো ডান পাশেটা এক্স এ কনভার্স করে, বাম পাশেটা এক্স এ কনভার্স করে, মানে এটা k টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে দ্যাট মিনস এটা যেটা বলতেছে আমাকে, বা এটা স্কুইজ থিওরেম লিখে দিলেও হয়তো সমস্যা নেই। তাহলে আমার লেফট সাইডে যেটা আসতেছে, এটা আসছে এক্স লেস অর ইকুয়ালস টু লিমিট an কে লেস অর ইকুয়ালস টু এক্স। তো তার মানে এই যে an কে যে সাবসিকুয়েন্সটা আমি বানাইছি, তাহলে সেটা হচ্ছে এক্স। তাহলে এই এই থিওরেমটা তোমরা, এটা ওটা হচ্ছে একটু বেশি ইজি আর কি, তাহলে এটা তোমরা করতে পারো, ঠিক আছে। এটা একদম ছোট আর কি। তাহলে কনস্ট্রাকশনটা বুঝতে হবে, এটার টেকনিকটা হচ্ছে x-1 নিলাম, তার উপর একটা টার্ম নিলাম, x-2 নিলাম, তার উপর একটা টার্ম নিলাম, x-3 নিলাম, মানে x-1/3 তার উপর একটা টার্ম নিলাম। কারণ আমার সেটটাই এমন ভাবে আমি নিছি, কারণ আমি এক্স এর চেয়ে যেটাই নিই না কেন, ছোট নিই না কেন, তার উপরে ইনফিনিটলি মেনি টার্ম আছে, ঠিক আছে। তাহলে ওই ধরনের এক্স আমরা নিছি। স্যার তাহলে এক্স যে থেকে যত, হ্যাঁ, এভাবে যদি উঠতে থাকে এক্স x-1/4, এটা আরেকটু উপরে, তাহলে এভাবে আগাতে আগাতে স্যার থামবে কোন জায়গায়, মানে এখানে যেটা এক্স আছে এটা এটা তো থামবে না, এটা তো চলতেই থাকবে ইনফাইনাইটলি। চলতে চলতে যেটার দিকে ক্লোজ হচ্ছে ওই টার্মটাই হচ্ছে লিমিট আর কি, সিকোয়েন্স। এখন ওইটা সিকোয়েন্সে এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। যেমন ধর আমি একটা মানে
এক্সাম্পল দিই, কমন এক্সাম্পল দিই, তাহলে ভালো বুঝতে পারবো। ধরো একটা রিয়েল লাইফ সিকোয়েন্স নেই। ধরো এন হচ্ছে ধরো 2 - 1/n। তাহলে এই সিকোয়েন্সটা প্লট করলে কেমন হবে? আচ্ছা, 1 নিলে প্রথমে কি 1 থেকে শুরু হয়, এরপরে একটু বাড়বে। এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2। সে কিন্তু এইভাবে ক্লোজ হবে, বুঝতে পারছো? তো 2টা হচ্ছে লিমিট এখানে, ঠিক আছে? 2টা লিমিট, বাট 2তে কখনো সিকোয়েন্স গুলো ক্রস মানে স্পর্শ করবে না, কিন্তু 2 এর ক্লোজ হইতে থাকবে। তাহলে তুমি প্রথমে নিচ্ছ কি এই 2টাই মনে করো এক্স, তাহলে x - 1, তারপর নিশ্চয়ই x - ½ এভাবে যতই নাও তো এর উপরেও কিন্তু তুমি অসংখ্য টার্ম পাবা। তো ওইভাবে তোমার চুজ করে, তাহলে এটা হচ্ছে an1, এটা an2, এটা an3, এটা an4, an5 এভাবে নিতে হবে। তো ওই সাবসিকোয়েন্স আমার দরকার একটা সাবসিকোয়েন্স। তো যদিও আমি কনভার্জেন্ট নিয়ে ফেলছি, বাট এটা যে কোনো সিকোয়েন্স নেই না কেন সেটার ক্ষেত্রে, যে কোনো বাউন্ডেড সিকোয়েন্সের ক্ষেত্রে এটা হবে আর কি। বাউন্ডেড মানে যদি অসিলেট করে তাহলে দেখবা কিছু টার্ম উপরেও চলে যাবে, আবার ব্যাক করবে, আবার নেমে আসবে। কিন্তু তুমি কিন্তু ইনফাইনিটলি টার্ম পাবা আর কি, একটা করে চুজ করতে পারবে। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। ওকে। আচ্ছা, আর প্রুফ এগুলো তো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে কি বলছে? আচ্ছা, এই থিওরামটা একটু আগে যেটা বললাম, তো এটা প্রুফ এখন দেখাবো না। সেটা হচ্ছে যে একটা বাউন্ডেড সিকোয়েন্সে যদি সকল সাবসিকোয়েন্স কনভার্জ করে তাহলে ওইটা একটা কনভার্জেন্স সিকোয়েন্স আর কি। মানে সকল কনভার্জেন্স সাবসিকোয়েন্স যদি সেম লিমিটে যায় তাহলে সেটা আসলে কনভার্জ করবে। আর এরপরে প্রত্যেকটা সিকোয়েন্সের মধ্যে একটা মনোটোনিক সাবসিকোয়েন্স আছে আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি, ঠিক আছে? স্যার, স্যার এই দুইটা তো মনে হয় বলছিলেন মনে হয় স্যার। হ্যাঁ, আচ্ছা তখন বলে ফেলছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা ডেফিনেশন, এটা হচ্ছে লিমিট পয়েন্ট। ওকে, তো লিমিট বুঝি। তো ওই যে, তো বোলজানোরা দেখলো যে, বোলজানো ভাইস্টের যে লিমিট মানে বাউন্ডেড সিকোয়েন্সের জন্য একটা সাবসিকোয়েন্স থাকে যেটা কনভার্জ করে। তাহলে একটা একটা সিকোয়েন্সের মধ্যে ধরো একটা সাবসিকোয়েন্স আছে যেটা কনভার্জ করো, তাহলে আচ্ছা ধরো আমার একটা সাবসিকোয়েন্স নাও, ধরো an হচ্ছে -1 পরে, তাহলে এই সিকোয়েন্সটা কেমন -1 + 1 এইভাবে যাবে। তাহলে anটা হচ্ছে যে -1 + 1 -1 + 1 -1 + 1 -1 + 1 এইভাবে যাইতে থাকবে, ঠিক আছে? এখন এটার ভিতরে একটা সাবসিকোয়েন্স বলো তো যেটা কনভার্স করবে সবগুলো টার্ম 1, সবগুলো টার্ম 1। আরেকটা বলো তো। সবগুলো টার্ম -1। -1। তাহলে এই যে তুমি দেখো আর কোনো সাবসিকোয়েন্স পাবা যারা কনভার্জ করে এই দুইটা ছাড়া, মানে না অন্য স্যার। কোনো জায়গায় কনভার্জ করে? আর নাই। তাহলে এই যে এটা কনভার্স করে 1-এ, এটা কনভার্স করে -1-এ, তাহলে -1 1 একটা বিশেষ নাম দেওয়া দরকার, কারণ এরা কোন একটা সাবসিকোয়েন্সের কনভার্জেন্ট পয়েন্ট। তো এটাকে নাম বলা হয় লিমিট পয়েন্ট। এটাকে লিমিট বলা যাবে না কারণ পুরা সিকোয়েন্সটা এখানে কনভার্ট করে না, বাট কথা হচ্ছে যে সাবসিকোয়েন্স গুলো হয় 1-এ কনভার্ট করে অথবা -1-এ কনভার্ট করে, ঠিক আছে? তাহলে এই যে সাবসিকোয়েন্স গুলো যেখানে কনভার্ট করতে পারে ওদেরকে নাম দেওয়া হয়েছে লিমিট পয়েন্ট। এরা লিমিট না, লিমিট পয়েন্ট, ঠিক আছে? এটা ডিফারেন্ট জিনিস। বা ক্লাস্টার পয়েন্ট, টপোলজিতে ক্লাস্টার পয়েন্ট শব্দটা ইউজ করে আর কি বেশি বেশি। আচ্ছা, সো না, ক্লাস্টার পয়েন্টের ডেফিনেশনটা আসলে কি? এ রিয়েল নাম্বার এল ইজ কল্ড এ লিমিট পয়েন্ট or ক্লাস্টার পয়েন্ট অফ এ সিকোয়েন্স যদি কোন একটা অ্যাপসিলনের জন্য, আচ্ছা লিমিটের সংজ্ঞাটা কি ছিল, যে কোন একটা অ্যাপসিলন জন্য এম এন মাইনাস এ লেস ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এন, n মানে greater equal n। কোন একটা ইন্ডেক্সের পর থেকে সব। বাট এখানে কোনো একটা টার্ম হইলেই হবে, সবাইকে হওয়ার দরকার নেই। যদি অ্যাটলিস্ট একটা টার্ম এটা স্যাটিসফাই করে তাহলেই হবে। তাহলে আমি যদি একটু ভিজুয়ালি করি, ধরো এই হচ্ছে আমার, ধরো একটা সিকোয়েন্স আছে এরকম আর কি। তাহলে কোন একটা স্পেসিফিক পয়েন্টকে আমি লিমিট পয়েন্ট বলতে পারবো যদি আমি যে কোনো অ্যাপসিলনে চুজ করি না কেন অ্যাটলিস্ট একটা পয়েন্ট, ঠিক আছে? দেখো অ্যাটলিস্ট এই যে একটা পয়েন্ট পাওয়া গেছে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট স্ট্রিপের মধ্যে থাকলেই হবে, সবাই থাকার দরকার নেই, অ্যাটলিস্ট একটা থাকলেই হবে। বুঝতে পারছো ব্যাপারটা আমার?
জি স্যার। মানে সবাইকে থাকার দরকার নেই, অ্যাটলিস্ট একটা থাকলেই হোক। যদি থাকে কি হবে স্যার? হুম। অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকলে তারপরে কি হবে স্যার? অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকলে ওটাকে লিমিট পয়েন্ট বলতেছি আমরা। আচ্ছা আচ্ছা। মানে সকল অ্যাপসিলন জন্য অ্যাটলিস্ট একটা। মানে এটাও এইভাবেও বলে অনেকে। আবার আমি এই যে অল্টারনেট কিছু ডেফিনেশন অ্যাড করছি। অল্টারনেট ডেফিনেশন হচ্ছে যে মানে এল প্লাস অ্যাপসিলন থেকে এল মাইনাস অ্যাপসিলন, মানে এটাকে বলা হচ্ছে স্ট্রিপ। ঠিক আছে, অ্যাপসিলন স্ট্রিপ বা অ্যাপসিলন নেইবারহুড বলে আর কি। সঠিক শব্দটা হচ্ছে অ্যাপসিলন নেইবারহুড। তো এই অ্যাপসিলন নেইবারহুডে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকতে হবে। এখন অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকলে, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকলে আসলে ইনফাইনিটলি মেনি পয়েন্ট থাকে। ঠিক আছে, কারণ তুমি চিন্তা করো, ধরো ধরো যদি এমন হয় যে তোমাকে বললাম যে আসলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকে এল, ধরো তুমি একটা অ্যাপসিলন চুজ করলা, ধরো এটার মধ্যে একটা পয়েন্ট আছে। তা এই একটা পয়েন্টে কি এল এর থেকে একটা ডিস্টেন্স থাকবে না? ধরো এই ডিস্টেন্সে ধরো অ্যাপসিলন, এখন যদি তুমি অ্যাপসিলন বাই 2 করে দাও, মানে আরো অর্ধেক ছোট করে দাও, তাহলে আমি তো বলতেছি মানে সবসময় অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে। তাহলে এই পয়েন্টটা তো বাদ চলে গেলো, তাহলে কি ভেতরে আরেকটা পয়েন্ট থাকতে হবে নাকি, কি বলো, ওইটা স্যাটিসফাই হওয়ার জন্য? জি তাহলে স্যার। ওইটাও তো একটা ডিস্টেন্স থাকবে, তাহলে তার চেয়েও যদি আবার ছোট করে দাও স্ট্রিপ, তাহলে দেখবে আরেকটা আছে ভেতরে। তার মানে অ্যাটলিস্ট একটা থাকা আর ইনফাইনিটলি মেনি থাকা সেম জিনিস আসলে। তো এই এই জন্য আমরা ওইভাবে বলি আর কি। তবে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, এটা আদার দেন এল হবে। এল ছাড়া এই জিনিসটা কাজ করবে না যদি এল আবার নিজেই সিকোয়েন্সে কোনো টার্ম হয়, তাহলে তোমার দেখবা যে ওই একই জিনিস বারবার আসতেছে। বাট এল যদি সিকোয়েন্সের কোনো টার্ম না হয়, তাহলে ওইটা ছাড়া অ্যাটলিস্ট আরো একটা থাকবে। কারণ ওইটা ছাড়া আরো একটা থাকলে তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে। তো ওই ডিস্টেন্সে যে কম যখন অ্যাপসিলন নিবা, তখন দেখবা যে তখন ওই পয়েন্টটা তো বাদ পড়ে যাবে, তখন অন্য একটা আসতে হবে। ঠিক আছে, তাহলে ঘটনাটা হচ্ছে এরকম আর কি। তাহলে এখন এই বোলজানো ওয়াইসলেস থিওরেমটা অনেক বইতে লিমিট পয়েন্ট ভার্সনে লেখা। তো লিমিট পয়েন্ট ভার্সনে লেখা হচ্ছে এইভাবে যে প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট আছে। ঠিক আছে, এটাকে আমরা মেইন বোলজানো ওয়াইসলেস থিওরেম বলি। এটা অবশ্যই অ্যাবটের বইটা এইভাবে লেখা নাই, বাট আরো তুমি যদি একটু অ্যাডভান্স বইগুলো পড়ো তখন দেখবে যে এই সিস্টেমে লেখা। যে লিমিট পয়েন্ট আসলে ব্যাপারটা কি, যে তুমি এইভাবে চিন্তা করতে পারো, মানে এই ডেফিনেশনটা একটু অ্যাম্বিগুয়াস লাগতে পারে আর কি, বাট তোমাকে এত ইনটিউশন দিয়ে দিলাম। লিমিট পয়েন্ট ব্যাপারটা হচ্ছে যে ওই যে সাবসিকোয়েন্স গুলো যেখানে কনভার্জ করে ওরাই আসলে লিমিট পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখবা যে মানে তুমি যখন লিমিটের সাথে একটা অ্যাপসিলন নেইবারহুড না একটা ইন্ডেক্সের পর সবগুলো টার্ম কিন্তু পড়ে যায়। বাট লিমিট পয়েন্টের ক্ষেত্রে কিন্তু সবগুলো পড়ে না, শুধু সাবসিকোয়েন্সের টার্মগুলো পড়ে, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা, আমার কথাটা বুঝতে পারছো? জি ধরো স্যার। এন যদি একটা কনভার্জেন্স হয় এতে, তার মানে তুমি যখন যে এন মাইনাস এ লেস দেন অ্যাপসিলন করো, এখানে কিন্তু পরে কোন একটা ইন্ডেক্সের পর সবাই। ঠিক আছে, কিন্তু যখন লিমিট পয়েন্ট হবে, তো তখন তার মানে অ্যাটলিস্ট কি একটা। লিমিট লিমিট পয়েন্ট হওয়ার মানে একটা সাবসিকোয়েন্স কনভার্ট করবে। তার মানে কি, যে এন কে গুলো এটা লেস দেন অ্যাপসিলন হবে, তার মানে কিন্তু সব এন এর জন্য কিন্তু হচ্ছে না, মানে পার্টি কয়েকটার জন্য হচ্ছে। এখন এই এন কে এরকম ইন্ডেক্স কতগুলো আছে, ইনফাইনাইট সংখ্যক আছে না? এটা বাদ দিয়ে গেলেও তো এটা ইনফাইনাইট, তাই না? এন কে তো ইনফাইনাইট, তো এই জন্য মানে কি ইনফাইনাইটলি ম্যানি ইন্ডেক্স আছে, যার জন্য এটা ট্রু হবে। মানে বা স্ট্রিপের ভিতরে অসংখ্য থাকবে, বাট সবাই থাকবে না, কি বাদ দিয়ে থাকবে, কিন্তু অসংখ্য থাকতে হবে। এখন ওই যে সাবসিকোয়েন্স ওয়ার্ডটা অমিট করে, মানে অ্যাডভান্স বইগুলো কি করে সাবসিকোয়েন্স শব্দটা ইউজ করবে না, তো বোঝানো ভাইস্ট্রেসের সংখ্যাটা দিবে যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স একটা লিমিট পয়েন্ট আছে, শেষ। তো ওরা হচ্ছে এইভাবে লেখে আর কি, এটা হচ্ছে লিমিট পয়েন্ট ভার্সন অফ বোঝানো ভাইস্ট্রেস থিওরেম। আর আমরা ওই যে লাস্ট ক্লাসে লিমিট সুপিরিয়র আর ইনফিরিয়রের ডেফিনেশন জেনেছিলাম। তো লিমিট সুপিরিয়রকে বলা হয়, ধরো একটা বাউন্ডেড সিকোয়েন্সে ধরো অনেকগুলো লিমিট পয়েন্ট আছে, সবচেয়ে বড় লিমিট পয়েন্টকে বলা হয় লিমিট সুপিরিয়র। ঠিক আছে, লার্জেস্ট লিমিট পয়েন্ট। আর সবচেয়ে ছোট লিমিট পয়েন্টকে বলা হয় লিমিট ইনফিরিয়র। ধরো একটা এক্সাম্পলে যাই, -1 পাওয়ার n, তাহলে এখানে লিমিট সুপ্রিমাম হচ্ছে 1, আর এখানে লিমিট ইনফিমাম হচ্ছে 1, -1। আমরা লাস্ট ক্লাসে এটা বের করে দেখাইছিলাম যে এটা কেন হয়। বাট এটা যদি লিমিট পয়েন্টের ভাষায় তুমি বলো, সেটা হচ্ছে যে
সবচেয়ে বড় লিমিট পয়েন্ট সেটা হচ্ছে লিমিট সুপ্রিমম, আর সবচেয়ে ছোট লিমিট পয়েন্ট হচ্ছে লিমিট ইনফিনিটি। ঠিক আছে, স্যার তো স্যার মোরালেস আজকের টপিক এগুলো ছিল আর কি। ঠিক স্যার আছে, লাস্টের একটু আবার দেখেন স্যার, লিমিট সুপিরিয়র সুপিরিয়র লিমিট ইনফিনিটি, তারপর স্যার। আচ্ছা, মানে লিমিট সুপিরিয়র কি ডেফিনেশন কি মনে আছে তোমার? লেকচার 8-এ ছিল আর কি, একদম লাস্টে থাকার কথা। এই যে তো লিমিট সুপিরিয়রটা কি ছিল, যে তুমি এই যে হচ্ছে এই ডেফিনেশনটা আর কি, এই যে এটা হচ্ছে মেইন ডেফিনেশন, বাট আমি যেটা বলছিলাম যে তুমি এমন একটা বাউন্ডারি নিবা যাতে তোমার সবগুলা প্রথমে পড়ে, তারপরে তারকে একটু উপরে উঠাবো, মানে প্রথমটা বাদ দিবা, তারপরে ইনফিমাম বের করে, দ্বিতীয়টা বাদ দিবে ইনফিমাম। তো এইভাবে আর কি। তো সুপ্রিমারি ক্ষেত্রে প্রথমে তুমি আপার বাউন্ড নিবা, এরপরে প্রথম টার্মটাকে বাদ দিয়ে দেন হচ্ছে আপার বাউন্ড, দেন সেকেন্ড টার্মটা বাদ দিয়ে আপার বাউন্ড। তো এইভাবে করলে করলে তোমার কি ওই ওই লিমিট সুপ্রিমামটা কি এই জায়গাটার সাথে মিশে যাচ্ছে না? এই জায়গাটা কি আসলে একটা লিমিট পয়েন্ট না? মানে একটা সাবসিকোয়েন্স কি এখানে কনভার্ট করতে দেখা যাচ্ছে না? একটা একটা সিকোয়েন্সের কিছু অংশ এখানে মিশে যাচ্ছে। জি একটা স্যার। সাবসিকোয়েন্স কনভার্ট করা মানে কি একটা সিকোয়েন্সের একটা পার্শিয়াল অংশ এখানে মিশে যাচ্ছে আর কি, আবার আরেকটা সাবসিকোয়েন্স এখানে কনভার্ট করবে, মানে একটা সাবসিকোয়েন্সের পার্শিয়াল অংশ মিশে যাচ্ছে। তো তাহলে ঘটনাটা যদি এমন হয় যে ধরো, মানে যদি আমি ইনটিউটিভলি করি, আজকে ইনটিউটিভলি বুঝো আর কি। ঠিক আছে, ধরো বেশ কয়েকটা লিমিট পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা, ধরো পাঁচটা লিমিট পয়েন্ট আছে। ধরো সিকোয়েন্সে কিছু টার্ম ধরো এখানে মিশে যাচ্ছে, সিকোয়েন্সে কিছু টার্ম ধরো এখানে মিশে যাচ্ছে, কিছু টার্ম ধরো এখানে মিশে যাচ্ছে, কিছু টার্ম ধরো এখানে মিশে যাচ্ছে, কিছু টার্ম মনে করো এখানে মিশে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে এইগুলো হচ্ছে এক একটা লিমিট পয়েন্ট। ঠিক আছে, এখন লিমিট সুপ করলে এটা আসবে, লিমিট সুপ হচ্ছে এটা। আর লিমিট ইনফিমাম করলে এটা আসবে। কেন আসবে? লিমিট সুপ লিমিট ইনফিমামের ডেফিনেশনটা কি ছিল, যে প্রথমে তুমি একটা আপার বাউন্ড বের করবা, দেন প্রথমটাকে বাদ দিয়ে আপার বাউন্ড, দেন সেকেন্ড টার্ম বাদ দিয়ে আপার বাউন্ড, দেন থার্ড টার্ম বাদ দিয়ে আপার বাউন্ড। এইভাবে করতে থাকলে সে কি লিমিট সুপের দিকে পৌঁছাবে না? সে কি কখনো এখানে আসবে, এদিকে আসবে? বুঝতে পারছো? যে আগের ডেফিনেশনটা রিকল করো। মানে আমি জাস্ট এটাকে নামাই কিভাবে, জাস্ট প্রথমে আপার বাউন্ড বের করে দিন, একটা পয়েন্ট বাদ দিয়ে আপার বাউন্ড, এইভাবে করতে থাকলে কি জিনিসটা আস্তে আস্তে নেমে যায়, একটু একটু করে নামতে থাকে। মানে একটু একটু নামতে থাকতে একটা জায়গায় পৌঁছায়, ওইটাই হচ্ছে লিমিট সুপ্রিমা। আর ইনফিমামের ক্ষেত্রে সেম জিনিস, যে ধরো এটা যদি এই দিক থেকে শুরু হয় আর কি, তাহলে প্রথম আমি একটা লোয়ার বাউন্ড নিব, দেন একটা টার্ম বাদ দিয়ে লোয়ার বাউন্ড, আরেকটা টার্ম বাদ দিয়ে, এভাবে করতে করতে এটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা জায়গায় যাবে আর কি, যে জায়গার উপরে উঠতে পারবে না, সেটা হচ্ছে লিমিট ইনফিমাম। তাহলে দেখো আমার সবচেয়ে উপরেরটা লিমিট সুপ্রিমাম হচ্ছে সবচেয়ে নিচে, বাট আরো লিমিট পয়েন্ট থাকতে পারে, বাট ওইগুলোতে কোনো লিমিট সুপ ইনফিমাম যাবে না আর কি। এইগুলো শুধু লিমিট পয়েন্ট, মাঝখানে এগুলো সবচেয়ে বড়টা লিমিট সুপ্রিমাম, সবচেয়ে ছোট লিমিট ইনফিমাম। জি স্যার। এখন কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এটা হচ্ছে মানে লিমিট সুপ্রিম ইনফিমাম অ্যাকচুয়াল ডেফিনিশনটা আর কি। ঠিক আছে, তো তুমি যখন লিমিট পয়েন্টের মাধ্যমে শিখতেছো, কাইন্ড অফ অন্য জগতের মাধ্যমে স্টাডি করতেছো, এটা এটা ভালো আর কি। ঠিক আছে জিনিসটা, তো দেখবা একটু তুমি টপোলজিতে গেলে দেখবা সব লিমিট পয়েন্ট শব্দটা বারবার ইউজ করতেছে। ঠিক আছে, তো আমরা থার্ড চ্যাপ্টার যদি আহ মনে হচ্ছে এখন আমার পেজ দেখে যে আমি ওইটা চ্যাপ্টার 3 পড়াইতে পারবো না। ঠিক আছে, তো তোমরা যারা রিয়েল 2 নিবা তারা তখন পড়তে পারবে আর কি, ওইটা পড়াবো তখন আমি। তো এই তো, এখন কোনো কোশ্চেন থাকলে বলো এইটা নিয়ে আর কি। স্যার অন্য প্রশ্ন ছিল স্যার। বলো। আচ্ছা, এই লেকচার রিলেটেড? না, আজকের লেকচার ছাড়া স্যার।